সো দেন আসতেছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আমরা জানি যে আমরা যে কাজটা করতেছি, যে প্রজেক্টটা করছি, সেই প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড স্টাডি আর কি, যে আমরা এই প্রজেক্টটা নিয়ে কে কে কাজ করেছে, কেন আমি এই কাজটা করতেছি, এটার উপর একটা সলিড ব্যাকগ্রাউন্ড স্টাডি করা। এই জিনিসটা আমরা এখানে অ্যাকোমোডেট করব। তো ওই প্রতিটা সেকশনের একটা ছোট করে ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশন মানে এই না যে আমরা 1-2 পেজ ইন্ট্রোডাকশন দিব ব্যাকগ্রাউন্ডের উপরে। এটা ছোট করে ইন্ট্রোডাকশন থাকবে যে এই সেকশনটা অ্যাকচুয়ালি তোমাকে কি, আমার অ্যাজ এ রিডার আমাকে কি প্রোভাইড করতেছে। ঠিক আছে, এই জিনিসটা যাতে আমি ইন্ট্রোডাকশন করে বুঝতে পারি যে এই সেকশনে আমরা এই ডেসক্রাইব করতে যাচ্ছি। ওকে, দেন হচ্ছে লিটারেচার রিভিউ। তো এখানে একটা লিটারেচার রিভিউর টেবিল আছে, সেই টেবিলে আমরা হচ্ছে এখনকার দিনে হচ্ছে লিটারেচারটা এরকম লিটারেচার ম্যাট্রিক্স হিসাবে আহ, অনেকে দিয়ে থাকে, জার্নাল পেপার গুলোতেও এরকম ভাবে আমরা পাই, এবং কিছু কিছু কনফারেন্স পেপারও, রিসার্চ পেপার গুলো এভাবে অ্যাকোমোডেট করা থাকে। হ্যাঁ, মুকসিতুল ইসলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, এই পেজে স্যার শুরুতে একটা ওয়ার্ড লেখা আছে যে ফেজ 1, এই যে মাস্ট বি প্রেজেন্ট ইন ফেজ 1 প্রোগ্রেস রিপোর্ট এন্ড অলসো, ওইটা কি স্যার ক্যারি করতে হ্যাঁ, হবে সাথে? না ক্যারি করতে হবে না, তোমার ফেজ ওয়ানে যে ব্যাকগ্রাউন্ড স্টাডিটা তুমি করেছো ওইটা তো এখানে আসবেই, এবং ফাইনাল রিপোর্টেও এই পোর্শনটা আছে, এটাই বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, তোমার ফেজ ওয়ান প্রোগ্রেস রিপোর্টে তুমি একবার ব্যাকগ্রাউন্ড স্টাডি করেছো। ঠিক আছে, তোমার যে প্রোগ্রেস রিপোর্টটা ফেজ ওয়ানের ইভালুয়েশনের সময় নিয়ে আসছিল, বুঝতে পেরেছি? তোমরা অলরেডি কিন্তু এটা কিছু কিছু অংশ করেছো না, আই গেস। জি স্যার। রাইট, সো ওই অংশের কথা এখানে বলা হচ্ছে। এই এই লাইনগুলা, ভালো কথা বলছো, এখানে যে লাইনটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু আমাদের ডিলিট করে দিতে হবে। এগুলা তোমার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেম অ্যাজ প্রতিটা সাব সেকশনেও কিন্তু তোমার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলা রাখতে হবে না, এটাতে তুমি রিপ্লেস করবা তোমার কন্টেন্ট দিয়ে। এটাকে আমি বুঝাতে পারছি? জি স্যার। তো আমরা যে কাজটা করব, যে এই যে ইনস্ট্রাকশন গুলো এগুলো কিন্তু আমরা রাখবো না, ঠিক আছে? এগুলো আবার নিচেও দেখো লেখা আছে, এভরি চ্যাপ্টার শুড স্টার্ট উইথ 1-2 সেন্টেন্স অন দা আউটলাইন অফ দা পেপার, আউটলাইন অফ দা চ্যাপ্টার। সো এই লাইনগুলো কিন্তু আমরা ডিলিট করে দিব। হ্যাঁ শাহাদাত, জি স্যার। এই রিপোর্টের এই যে যে লাইনগুলো হলো ডিলিট করে দেবে, হ্যাঁ, জি স্যার। আমার মনে হয় এখন তো যেমন একটা যে ব্র্যাকেটটা দেওয়া আছে ওইটা তো ওইটা মিন করে, ঠিক আছে ফাইন, বাট আমার মনে হয় এটার কালারটা একটু তোমরা চেঞ্জ করে দিও, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, ওকে তাহলে স্যার। যখন কি যাবে মানে গো থ্রু করবে, ইন কেস কেউ যদি ভুলেও যায়, কালারটা দেখলেই বোঝা স্যার। যাবে যে না এই লাইনটা ডিলিট করা উচিত বা এই ওকে লাইনটা আমার স্যার, রেড হয়নি। করে দেবো তাহলে স্যার। জি জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওইটা রেড হইতে পারে, হ্যাঁ, একটা ডিফারেন্ট একটা, ঠিক আছে। ওকে স্যার, ওকে স্যার। তো আমাদের যে টেবিলটা নিয়ে কথা বলছিলাম, যে তোমরা যে ব্যাকগ্রাউন্ড স্টাডিটা করবা, যে বিভিন্ন মাল্টিপল পেপার গুলো স্টাডি করবা, সেই পেপারের অথর নেম, ইয়ার, টাইটেল, মেথোডোলজি এন্ড কি ফাইন্ডিংস। তো এই জিনিসগুলো তুমি এই টেবিলের মধ্যে সামারিজ আকারে দিতে পারবা। ওকে, দেন সিমিলার অ্যাপ্লিকেশন যদি থাকে, যারা আহ, বিভিন্ন কাজ রিসার্চ করতেছো অথবা সফটওয়্যার করতেছো, সেই সিমিলার অ্যাপ্লিকেশন গুলো কি, রিলেটেড রিসার্চ, দেন গ্যাপ অ্যানালাইসিস। যে গ্যাপ অ্যানালাইসিসটা আমাদের করতে হবে যে শাহাদাত, স্যার। আরেকটা জিনিস হলো, ধরো ওরা যদি কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করে, ধরো এটা কোনো রিসার্চ প্রজেক্ট না, এটা জাস্ট সিম্পলি একটা প্রজেক্ট, জি স্যার। প্রজেক্টটাই ওরা কমপ্লিট করছে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার ওই যে উপরের যে টেবিলটা, ওই যে জি স্যার। পেপার যে ইটা, হ্যাঁ, ওইটা জি কি স্যার। থাকবে? সফটওয়্যার নিয়ে করলে স্যার হচ্ছে সে স্পেসিফিক সফটওয়্যারের কিছু সফটওয়্যার তো মার্কেটে অ্যাভেলেবল আছে, যে সেই যে সফটওয়্যারটা কাজ করতেছে স্যার, ওই ডোমেনের সফটওয়্যার গুলো নিয়ে সে একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি করবে আর কি। আচ্ছা, ওইটা নিয়ে তো ব্যাকগ্রাউন্ড স্টাডি করবে। আমি যে সামারি যে সামারি টেবিলটা, টেবিলটা তো এটা অপশনাল স্যার, এটা অপশনাল, চাইলে সে সামারি টেবিলটা ইউজ করতে পারে অথবা এই জায়গাটা তোমরা একটু একটা কাজ করো, সেটা হলো যেমন এখানে তো ওই পেপার গুলোর দেয়া আছে, ঠিক আছে, একটা স্যাম্পল দেওয়া আছে, হ্যাঁ। এখন ধরো ওরা যদি সফটওয়্যার ডেভেলপ করে, হ্যাঁ, বা সফটওয়্যার নিয়ে যদি ওরা কাজ করে, সেই ক্ষেত্রে ওই যে কম্পারেটিভ স্টাডি, হ্যাঁ, অর রিলেটেড ওয়ার্ক, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ওই টেবিল তোমরা দেখো, যদি একটু স্যাম্পল আকারে দিয়ে দিতে পারো, ওকে ঠিক স্যার। আছে? ওকে স্যার। তাহলে হবে কি, ওখানে যেমন ধরো ওকে ফিচার টিচার হ্যাঁ তার বিভিন্ন বিষয় আসে, হ্যাঁ, কম্পারেটিভ একটা জেনারেল একটা দিলা,
তাহলে যারা নাকি জাস্ট ওইটা সেক্ষেত্রে ওরা হয়তো ওই টেবিলটা ফলো করবে। সিম্পল। ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তো স্যার যেমনটা বললেন যে আমরা ডিফারেন্ট যারা সফটওয়্যার প্রজেক্ট নিয়ে কাজ করতেছো তাদের জন্য আর কি আমাদের এখানে কম্পারেটিভ স্টাডির জন্য আলাদা একটা টেবিল থাকবে। সো যেই ডোমেনে কাজ করতেছো, কেউ রিসার্চ বেসড প্রজেক্ট করতেছো বা সবাই প্রজেক্ট করতেছো, তোমরা কেউ রিসার্চ বেসড প্রজেক্ট করতেছো, কেউ সফটওয়্যার বেসড প্রজেক্ট করতেছো। সো দুইটার জন্য কি হবে সেটা তোমাদের টেমপ্লেট দেখলে তোমরা বুঝে যাবে। যার প্রজেক্টটা যেই দিকে ফোকাস সে সেই অপশনটা চুজ করে নেবে। দেন হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস। আমাদের যারা সফটওয়্যার প্রজেক্ট করতেছে বিশেষ করে তাদের কিন্তু গ্যাপ অ্যানালাইসিসের একটা টেবিল এখানে দিতে হবে, বা তোমরা ডেসক্রিপটিভ ওয়েতে দিতে পারো, যেটা স্যার বললেন আর কি। আমরা এখানে স্যাম্পল একটা দিয়ে দেবো গ্যাপ অ্যানালাইসিসটা কিভাবে করবো। দেন প্রতিটা সেকশনের নিচে একটা সামারি আছে যে এই সেকশনে অ্যাকচুয়ালি এতক্ষণ আমরা কি পড়ে আসলাম, তারপর রিডার যে উপরে যেই সেকশন গুলো সাব সেকশন গুলো ছিল কি কি হলো, বা একটা সিঙ্গেল 2-3 লাইনের মধ্যে তুমি একটা সামারি লিখলা। নেক্সট হচ্ছে রিসার্চ মেথোডোলজি। সো এখানে দেখবা অবলিক দিয়ে দেওয়া আছে সাবসেকশনের মধ্যে, যেমন মেথোডোলজি স্ল্যাশ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড ডিজাইন স্পেসিফিকেশন। সো যারা রিসার্চ বেসড প্রজেক্ট করতেছো বা নতুন কোনো মডেল প্রপোজ করতেছো, কোনো একটা ওয়ার্কফ্লো প্রপোজ করতেছো, তাদের জন্য হচ্ছে মেথোডোলজি পোর্শনটা। যারা সফটওয়্যার প্রজেক্ট বেসড প্রজেক্ট করতেছো, ফাইনালি ডিজাইন প্রজেক্ট করতেছো, তাদের জন্য হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড ডিজাইন স্পেসিফিকেশন। সো এই জায়গাতে আসলে তোমার প্রজেক্ট অনুযায়ী তোমার সাবসেকশন গুলো চুজ করতে হবে। সো দুইটাই রাখা যাবে না। যারা রিসার্চ বেসড প্রজেক্ট করতেছো তারা মেথোডোলজি রাখবা সাবসেকশন হিসেবে, আর যারা সফটওয়্যার বেসড করতেছো তারা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড ডিজাইন স্পেসিফিকেশন এই জিনিসটা লিখবা আর কি। সাদাত স্যার, স্যার, একটু অ্যাড স্যার, করি। হ্যাঁ, স্যার, আপনি যেটা বললেন না যে কার জন্য কোনটা জি সফটওয়্যার স্যার, বেস বা রিসার্চ বেস, এই জিনিসটা যদি এখানে ওই যে হেড স্যার যেটা একটু আগে বললেন যে রেড কালিতে যদি লিখে দেওয়া যেত না যে জি আসলে স্যার, কার জন্য কোনটা, এটা তাদের জন্য গাইডেন্স হতো। হয়তো এটা আপনার কথাগুলো হয়তো ভুলে যাবে বা এরকম, জি এখানে স্যার, যদি জি স্যার। সেটা উল্লেখ থাকে তাহলে বোধহয় একটু হেল্প হবে। ওকে স্যার, ওকে স্যার। মানে এটা আসলে তখন অনেক কিছু লেখা ছিল স্যার, আমরা আবার এটা কনসাইজ করছি যে টেমপ্লেটে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে আর কি। মানে প্রতিটা আমি আর সাজ্জাদ স্যার বসে বসে এগুলো লেখা ছিল, এটা আবার দিতে পারবো, সমস্যা নেই একটু স্যার। দেখেন যদি গাইডেন্সটা থাকে ওরা হয়তো জি স্যার, ইজি অবশ্যই হবে। অবশ্যই স্যার, অবশ্যই। ওকে। সো দেন সাবসেকশনে গিয়ে দেখবা যে প্রপোজ মেথোডোলজি আর সিস্টেম ডিজাইন। সো এটাও বুঝতে পারতেছো যে তোমার কোনো মেথোডোলজি, প্রপোজ মেথোডোলজি থাকলে, যে যারা রিসার্চ বেস প্রজেক্ট করতেছো তারা হচ্ছে প্রপোজ মেথোডোলজি সাবসেকশন ইউজ করবা, আর যারা হচ্ছে সফটওয়্যার বেস করতেছে তারা হচ্ছে সিস্টেম ডিজাইনটা ইউজ করবা। ওকে। নেক্সট হচ্ছে ফাংশনাল এন্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে মেইনলি এই সাবসেকশনটা হচ্ছে যারা সফটওয়্যার বেস কাজ করতেছে তাদের জন্য। ওকে। দেন কনটেক্সট ডায়াগ্রাম, ডাটা ফ্লো ডায়াগ্রাম, এটাও হচ্ছে আমাদের যারা সফটওয়্যারে কাজ করতেছো, ইউআই ডিজাইন, এটাও সফটওয়্যারে যারা কাজ করতেছো। সো যারা রিসার্চ বেস কাজ করতেছো তাদের জন্য এই সাবসেকশন গুলা দরকার নাই, যারা নন ফাংশনাল বা ফাংশনাল রিকোয়ারমেন্ট এগুলো এখানে দরকার নেই। তো এখানে চাইলে তুমি কাস্টমাইজের ব্যাপার আছে যে হ্যাঁ আমার প্রজেক্টের জন্য এই সেকশনটা আমার দরকার। তো এটা যদি তুমি মনে করো সাবসেকশন হিসেবে এটা ইনক্লুড করতে পারো বেসড অন ইওর সাজেশন ফ্রম দ্য সুপারভাইজার। তো সুপারভাইজার সাথে ডিসকাস করে যদি তোমাদের মনে হয় যে না আমার এই প্রজেক্টের জন্য এই সাবসেকশনটা দরকার, দেন ইউ ক্যান কাস্টমাইজ ইট। এখানে কিন্তু ফিক্স না যে ভালো করে না, বাট তোমার এই পোর্শনটা থাকতে হবে, মেথোডোলজি থাকতে হবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থাকতে হবে, এগুলো হচ্ছে বেসিক থিংস। সো বাট যেটা সাবসেকশন, যেমন দেখতেছো এখানে 3.1, 3.1.2, তুমি চাচ্ছ 3.1.2.1, ওইটা তুমি করতে পারবা চাইলে। সো এটা তুমি সাবসেকশনে তোমাদের প্রজেক্ট অনুযায়ী এটাকে কাস্টমাইজ করতে হবে আর কি, উইথ দ্য সাজেশন অফ ইউর সুপারভাইজার, অথবা তুমি নিজেও যদি মনে করো সুপারভাইজারের সাথে ডিসকাস করে এটাকে তুমি কাস্টমাইজ করতে পারবা। বাট এগুলা চেঞ্জ করা যাবে না, যেমন আমাদের চ্যাপ্টার টাইটেল এটা চেঞ্জ করা যাবে না, সেকশন টাইটেল, সাবসেকশন টাইটেল এগুলো চেঞ্জ করা যাবে না। সাবসেকশন টাইটেল যেটা বলতেছি এটা তোমার দিতে হবে। চেঞ্জ করা যাবে না বলতে হচ্ছে যে তুমি যদি রিসার্চ বেস করো তাহলে হচ্ছে মেথোডোলজি নিচ্ছ, আর যদি তুমি সফটওয়্যার বেস করো তাহলে হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড ডিজাইন স্পেসিফিকেশন নিচ্ছ। নেক্সট চ্যাপ্টারে আমি যাই। সাদা স্যার, স্যার, স্টুডেন্টদের পক্ষ হয়ে আমি একটা কোশ্চেন করছি। স্যার, সেটা হচ্ছে যে সাবসেকশন যেগুলো আছে এগুলো আসলে স্যার। প্রজেক্ট কমিটি কতটুকু যাওয়া পর্যন্ত রিকমেন্ড করে, মানে যেমন ধরেন 3.1.2.15 এরকম কতটুকু লেয়ার পর্যন্ত তারা যেতে আমরা পারে? 3.1.3 পর্যন্তই স্যার।
মানে 3 লেয়ার পর্যন্ত রিকমেন্ড করছে। 3 লেয়ার পর্যন্ত, জি স্যার। আচ্ছা, তারপর থ্যাংক ইউ। স্যার নট লিমিটেড টু আর কি। না, মানে একটা এই বেশি জায়গাটাতে বেশি করলে আমাদের টেবিল অফ বেশি কন্টেন্ট যেটা সেটা একটু ঝামেলা হয়ে যায় জি স্যার, জি স্যার, জি পরবর্তী। স্যার। টেবিল অফ এইজন্য কন্টেন্ট একটা রিকমেন্ড থাকলে ভালো যে স্টুডেন্ট আসলে কত লেয়ার পর্যন্ত রিচ করবে। এটা ওই 3.1.1 মানে 3 লেয়ার পর্যন্ত আর কি। আচ্ছা, থার্ড লেয়ার পর্যন্ত যেতে হবে। ধন্যবাদ। নেক্সট হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন এন্ড রেজাল্ট। সো এই জায়গায় দেখতে পাচ্ছ যে তোমার এনভায়রনমেন্ট সেটআপ, এটা মোটামুটি মোরালেস সবার জন্য কমন। সো এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে 4.2 তে টেস্টিং এন্ড ইভালুয়েশন, পারফরম্যান্স, The time is কম্পারেটিভ অ্যানালাইসিস। 7 তো o'clock আমাদের যদি p.m. সফটওয়্যার বেসড প্রজেক্ট হয়, আমাদের টেস্টিং ইভালুয়েশন করতে হবে। দেন আমাদের যদি কোনো প্রপোজ মডেল থাকে, রিসার্চ বেস যারা করতেছো তাদের জন্য কম্পারেটিভ অ্যানালাইসিস থাকতে পারে, পারফরম্যান্স ম্যাট্রিক্স থাকতে পারে। সো এই জিনিসটা আমরা এখানে এই সেকশনে অ্যাকোমোডেট করব। দেন রেজাল্ট এন্ড ডিসকাশন, তোমার আউটকামটা কি, যে এই প্রজেক্টটা করলে প্রজেক্টটার অ্যাকচুয়াল আউটকামটা কি, তুমি যে আউটকাম গুলো বলে আসছো এগুলো কিভাবে তুমি অ্যাচিভ করছো বা রেজাল্টটা কি আসছে, এটা তুমি এখানে ডিসকাশনে ডিটেইলস বলে দিবা। নেক্সট হচ্ছে যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটার জন্য আসলে একটু পরে আমি হচ্ছে স্লাইডে যাব, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এন্ড ডিজাইন চ্যালেঞ্জেস। সো এটা নিউ চ্যাপ্টার অ্যাকোমোডেট করা হয়েছে তোমাদের এই রিপোর্টের মধ্যে। কিছু সেকশন আছে এখানে যেগুলো হচ্ছে তোমার প্রিভিয়াস টেমপ্লেটও ছিল, যেমন কমপ্লায়েন্স উইথ দ্য স্ট্যান্ডার্ডস এর আন্ডারে তুমি দেখতেছো সফটওয়্যার স্ট্যান্ডার্ডস, হার্ডওয়্যার স্ট্যান্ডার্ডস, কমিউনিকেশন স্ট্যান্ডার্ডস, দেন ইমপ্যাক্ট অন সোসাইটি, এনভায়রনমেন্ট এন্ড সাস্টেইনেবিলিটি, এটা প্রিভিয়াস ইয়েতেও ছিল, আমাদের টেমপ্লেটও ছিল। এখানে চেঞ্জটা আসছে হচ্ছে আমাদের এই জায়গায় প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এই দুইটা সাবসেকশন হচ্ছে এখানে অ্যাড হয়েছে। তোমরা অলরেডি জানো, প্রিভিয়াস যারা থিসিস প্রজেক্ট করে গেছে, তোমাদের যারা সিনিয়র ছিল, অথবা তোমরা যে পুরান টেমপ্লেটটা দেখতে পাচ্ছিলা বা দেখতে পাচ্ছ, সেখানে অ্যাপেন্ডিক্সটা ছিল, যে অ্যাপেন্ডিক্সে আমরা এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটাকে অ্যাড্রেস করতাম। সেটা আর এখন নাই, সেটা এখন সেকশনের মধ্যে আমাদের অ্যাকোমোডেট করতে হবে। ইন দা সেকশন আমরা সবকিছু সেকশন, এই সেকশনে অ্যাড্রেস করে দিব। তাহলে এই সেকশনটা একটু ভালো করে আমরা দেখি, তোমরা চাইলে নোটও নিয়ে নিতে পারো, ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডস এন্ড ডিজাইন চ্যালেঞ্জেস, এই সেকশনের মধ্যে আমাদের প্রথমে আছে কমপ্লায়েন্স উইথ দ্য স্ট্যান্ডার্ডস। তার মানে তুমি এই প্রজেক্টটা করার সময় কি কি স্ট্যান্ডার্ড ফলো করছো, কি কি সফটওয়্যার স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে, কি কি সফটওয়্যার তুমি ইউজ করছো, টুলস ইউজ করছো, হার্ডওয়্যার কি রিকোয়ারমেন্ট ছিল, হার্ডওয়্যার কি তুমি স্ট্যান্ডার্ড ফলো করছো, হার্ডওয়্যারের কি স্পেসিফিকেশন ছিল, কমিউনিকেশন স্ট্যান্ডার্ড তুমি কি ইউজ করছো, কোন কমিউনিকেশন মিডিয়া ইউজ করছো কিনা, ওই জিনিসগুলো এখানে আমরা অ্যাড্রেস করব। নেক্সট হচ্ছে ইমপ্যাক্ট অন সোসাইটি, এনভায়রনমেন্ট এন্ড সাস্টেইনেবিলিটি, তোমার যে প্রজেক্টটা করেছো সেই প্রজেক্টটা আমাদের সোসাইটিতে কোনো ইমপ্যাক্ট আছে কিনা, সোসাইটির ইমপ্যাক্ট কি কি আছে, এনভায়রনমেন্টে কি ইমপ্যাক্ট করতেছে, আমাদের ডেইলি লাইফে কি ইমপ্যাক্ট করতেছে, এই জিনিসগুলা। ইথিক্যাল অ্যাসপেক্টসে আমরা যেই টুলস গুলা ইউজ করছি, সেই টুলস গুলা হয়তোবা ওপেন সোর্স ছিল, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে আমাদের লিখতে হবে। যে ইথিক্যাল অ্যাসপেক্টস তোমরা হয়তো জানো যে আমরা কিন্তু এই ইথিক্যাল অ্যাসপেক্টস এর ক্ষেত্রে আমরা এই পাইরেট কপি ইউজ করা বা এগুলা হচ্ছে তোমার সফটওয়্যার বা প্রজেক্টে করা হয় না, ঠিক আছে? তুমি ওপেন সোর্স টুলস গুলাকে ইউজ করছো, অ্যাকোমোডেট করছো, এই জিনিসটাকে এখানে অ্যাড্রেস করা। সাস্টেইনেবিলিটি প্ল্যান হচ্ছে কি তোমার এটা মেইনটেনেবিলিটি কিভাবে হবে, মেইনটেইন কিভাবে হবে, তোমার এই সফটওয়্যারটা নেক্সট স্টেজ এবং গুলা কি এখানে বা আমার মনে হয় একটু যদি আমি একটু বলি এথিক্যাল অ্যাসপেক্টে, যেমন অনেকে দেখবা কি ডেটা নিয়ে কাজ করে, স্যার। তখন তোমরা ওই যে এই সাইন নিয়ে যাও, তাই না? একটা লেটার নিয়ে জি স্যার, যাও যে জি স্যার, আমরা ইউজ করবো এবং ওদের কাছে একটা পারমিশন, ঠিক আছে? জি স্যার, জি স্যার, অথবা তোমার ইউজার যদি কোনো ডেটা দেয় তার একটা কনসেন্ট, যে এই বিষয়গুলো এইগুলোর কিছু এখানে আসলে আসবে। জি স্যার, জি স্যার। তো এই জিনিসগুলো আসবে এখানে। দেন হচ্ছে আমাদের সাস্টেইনেবিলিটি প্ল্যান, এটা তো বললামই। দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস। সো প্রজেক্টটা করতে গিয়ে যারা হার্ডওয়্যার বেস প্রজেক্ট করতেছো, আইওটি প্রজেক্ট করতেছো, আহ, অথবা যারা হচ্ছে রিসার্চ বেস প্রজেক্টও করতেছো, তাদেরও কিছু মিনিমাল কস্ট হইতে পারে। যে আমাদের প্রজেক্টের জন্য আমি এই এই কোর্সটা করেছি, যারা রিসার্চ বেস করতেছে তাদের কথা বলতেছি, যে হয়তো হইতে পারে যে আমি এই প্রজেক্টটা করার জন্য আমার কিছু কোর্স করতে হয়েছে অনলাইনে। তো ওইটাও কিন্তু তোমার একটা খরচ, ওই খরচটাও তুমি এখানে অ্যাকোমোডেট করবা। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল অ্যানালাইসিসটা এটা আমাদের অ্যাড্রেস করতে হবে। এটা তুমি যেই প্রজেক্টই করো, তুমি এটা রিসার্চ বেস করো অথবা সফটওয়্যার বেস করো, হার্ডওয়্যার বেসে তো কথাই নেই। হার্ডওয়্যার বেসে তো আমাদের অবশ্যই হার্ডওয়্যার কিনতে হয়,
আমরা সার্কিট কিনতে হয়, সার্কিট বোর্ড কিনতে হয়, ওয়ারিং এগুলা কিনতে হয়, আইসিস গুলা কিনতে হয়। সো ওইখানে আমাদের একটা কস্টিং অলরেডি চলে আসে। তো ওই কস্টিংটা আমরা এখানে সুন্দর করে অ্যাকোমোডেট করবো। অলরেডি হয়তো তোমরা এই জিনিসটাও ফ্যামিলিয়ার, এই জিনিসটাও তোমরা অ্যাকোমোডেট করছো প্রজেক্টের মধ্যে, যে আমাদের কি কি বাজেট হতে পারে। ওই বাজেটটাই এখানে তুমি এখন কস্ট হিসাবে দেখাবা, যে প্রজেক্টটা যেহেতু শেষ, তো এখন আমার কি কস্ট হয়েছে। তুমি প্রোগ্রেস 1-এ তুমি বাজেট করেছো, এবং ফাইনাল রিপোর্টে তুমি হচ্ছে ওই বাজেট অনুযায়ী তুমি কি কি খরচ করেছো এটার একটা টেবিল তুমি এখানে জেনারেট করে দিবা, যে কস্ট টেবিলটা, যে কি কি কস্ট হয়েছে তোমার ফিনান্সিয়াল অ্যানালাইসিসে, কি কি কস্ট হয়েছে এই প্রজেক্টটা করতে। দেন আসতেছি হচ্ছে আমাদের এই জায়গাটায় আমি যদি একটু যোগ করি, যেমন ধরো আসলে এই ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এবং প্রজেক্ট বাজেট যেটা, হ্যাঁ, এখানে হলো তুমি একটা যদি প্রজেক্ট করতে চাও, হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্টে, তাহলে যে কোনো ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে অথবা তুমি যদি ইন্ডাস্ট্রিতে যাও, ওখানে যে কোনো প্রজেক্টই যখন আসবে তখন তোমার ওইটা একটা বাজেট করতে হবে। এই প্রজেক্টটা করতে তোমার কত খরচ পড়বে, ঠিক আছে? আচ্ছা, আসলে এখানে ওই জিনিসটাই কিন্তু আসলে এখানে তুলে ধরা হয়েছে। তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার যখন তুমি বের হবা, তুমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বলতেছো নিজেকে, ঠিক আছে? বাট একজন ইঞ্জিনিয়ারের একটা যে কোনো একটা প্রজেক্টের সেই প্রজেক্টের বাজেট কি, বাজেটিং কিভাবে করতে হয় সেটাও জানা থাকতে হবে। এখন এই অংশটা আসলে তোমার সেইটারই একটা প্রুফ, তুমি সেটা পারো। তার মানে এখানে তাহলে তুমি এখানে কি দিবা, আসলে তুমি যে প্রজেক্টটা করতেছো সেই প্রজেক্টের যে বাজেটিং হয় বা বাজেটিং যেটা হবে, সেই বাজেটিংটা এখানে আসলে তোমাকে তুলে ধরতে হবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। এবং ওইটার জন্য তোমরা যেমন ধরো আমাদের ইয়ের ওর কি বলে, ওই অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজারাল অ্যাকাউন্টিং, এই যে কোর্সগুলি করছো, এই কোর্সগুলো তোমাদের হেল্প করবে তোমার এই ধরনের এই রিপোর্টটা কিভাবে তোমার লেখা যায় ওইটা জানার জন্য। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এখন হচ্ছে আমরা যে সেকশনে আসবো সেটা হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। যে তুমি যে প্রবলেমটা দিয়েছো, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, তুমি যে প্রবলেমটা সলভ করেছো এই প্রজেক্টে। এখন কথা হচ্ছে এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি নাম হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, বাট আমরা এই নামের দিকে না যে আমরা চিন্তা করব যে আমাদের কাছে যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে কিভাবে এই প্রবলেমের ফ্যাক্টর গুলো আছে এটাকে অ্যাড্রেস করতে হবে। অলরেডি থাকেই, আমি যখন প্রতিটা ফ্যাক্টর গুলাকে আমি বা যে ইপি গুলা দেখতে পাচ্ছি এখানে, এগুলাকে যখন ডেসক্রাইব করবো তুমি দেখবা যে তোমার প্রজেক্ট এগুলো অলরেডি আছে। এগুলা তুমি কিভাবে অ্যাড্রেস করবা, এখানে কিন্তু এমন না যে একটা অ্যাপল আছে, এই অ্যাপলটাকে তুমি অরেঞ্জ বলবা, এরকম কিন্তু না যে আমার কাছে অ্যাপল আছে, অ্যাপেলটার কালার কি এটাই তোমাকে জানতে চাইছে। তোমার প্রজেক্টটাও এরকম, যে তোমার প্রজেক্টটা অলরেডি এই কাজগুলো তুমি করতেছো, এই কাজটাকে শুধু অ্যাড্রেস করা। এটাই হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের মেইন উদ্দেশ্য আর কি, যে আমার যে প্রবলেমটা আছে এটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। সো আমাদের এখানে কিছু ইপি দেখতে পাচ্ছ এখানে। ইপি মানে ইঞ্জিনিয়ারিং প্রবলেম 1 2 3 4 5 6 7, 7টা ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলা আমাদের প্রজেক্টে থাকতে হবে। এখন এই ফ্যাক্টর গুলোর মধ্যে কতগুলা থাকতে হবে। ইপি 1 হচ্ছে মাস্ট, তোমার প্রজেক্টে ইপি 1 ডেপথ অফ নলেজ, এটা মাস্ট থাকতে হবে। ইপি 2 থেকে ইপি 7 এর মধ্যে যে কোনো দুইটা, ঠিক আছে, তোমার প্রজেক্টে থাকতে হবে। কিন্তু আমি যখন এক্সাম্পলটা দেখাবো তুমি দেখবা যে ম্যাক্সিমাম ইপি গুলা কভার হয়ে যায়, এবং খুবই ইজিলি তুমি তোমার প্রজেক্টে এই সবগুলা ইপি কে অ্যাড্রেস করতে পারবা। এবং এই যে ইপি গুলাকে তুমি অ্যাড্রেস করতেছো, ইঞ্জিনিয়ারিং প্রবলেম ফ্যাক্টর গুলাকে তুমি অ্যাড্রেস করতেছো, এগুলার জাস্টিফিকেশন দিতে হবে, যেটা হচ্ছে নিচে নিচে আমরা পাবো। এই টেবিলটার নিচে আমরা লিখবো যে যেখানে আমাদের ইপি 1 এর জাস্টিফিকেশন গুলা লিখতে হবে। এখন ইপি 1 ইপি 2 ইপি 3 যেটাই তোমার প্রজেক্টে ম্যাচ করছে, সেই প্রজেক্টের যে ইপি গুলা ম্যাচ করছে সেই ইপি গুলা কি তুমি জাস্টিফাই করবা, যে কিভাবে আছে, কিভাবে তোমার এখানে এই ইপিটা আছে, কিভাবে আছে এটাও আমি আজকে দেখাই দেবো তোমাদের। দেন ম্যাপিং উইথ দ্য নলেজ প্রোফাইল। সো এটাতে আমি ডিটেইলস যাচ্ছি না, আমি যেহেতু স্লাইডে চলে যাব। সো এটা জাস্ট ধরে রাখো, জেনে রাখো যে তুমি এই যাবৎকালে যতগুলা কোর্স করছো সেই কোর্সগুলা থেকে তুমি যে নলেজটা গ্যাদার করছো সেই নলেজটা তুমি এই প্রজেক্টে অ্যাপ্লাই করবা, এবং এই নলেজের মধ্যে কি কি নলেজ তুমি অ্যাপ্লাই করছো এই নলেজ গুলাকে তোমার আইডেন্টিফাই করতে হবে এই জায়গায়। ওকে, দেন আসতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, যে আমি এই প্রজেক্টটা করতে গিয়ে কি কি অ্যাক্টিভিটিস করছি। এখানে 5টা ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস আছে আমাদের।
যেমন রেঞ্জ অফ রিসোর্সেস, লেভেল অফ ইন্টারাকশন, ইনোভেশন, কনসিকুয়েন্স ফর সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ফ্যামিলিয়ারিটি। সো এই পাঁচটার মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস আমাদের মাল্টিপল প্লুরাল থাকতে হবে আর কি। ম্যাক্সিমাম পাঁচটাই হতে পারে, কিন্তু মিনিমাম প্লুরাল থাকতে হবে আর কি, সিঙ্গেল একটা যাতে না হয়। এবং এটা খুব ইজিলি অ্যাডজাস্ট করা যায়, কারণ আমরা অনেক অ্যাক্টিভিটিস করে থাকি একটা এফআইডিপি প্রজেক্টে, আমাদের অ্যাক্টিভিটিস থাকে। সো এটাও আমি ডিটেলস যাবো যখন, তখন তুমি দেখবা যে এই অ্যাক্টিভিটিস গুলো অ্যাড্রেস করা পসিবল। সো আমি ফরম্যাটের পরের অংশতে যাচ্ছি, যে লাস্ট আমাদের চ্যাপ্টার 6, সেটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে তোমরা অলরেডি জানো কি লিখতে হবে, যে আমাদের টোটাল যে কাজগুলো করেছি আমরা, উপরে যে আমি রিসার্চ কোশ্চেন, রিসার্চ অবজেক্টিভ বলে আসছি, সেগুলো অ্যাচিভ হয়েছে কিনা, আমি যে ক্লেমটা করছি সেই ক্লেমটা সাকসেসফুলি আমি ডান করতে পারছি কিনা, এই জিনিসগুলোকে আমরা এখানে অ্যাড্রেস করব। এবং লিমিটেশন গুলাও আমরা হচ্ছে পজিটিভলি লিখবো আর কি, যে আমার এই লিমিটেশনটা পজিটিভলি যাতে রিডারের কাছে আসে। এমন না যে আমি এটা করতে পারি না, আমি এরকম ভাবে না লিখে পজিটিভলি লেখাটা হচ্ছে নিয়ম। সো আমার এই প্রজেক্টে কোন কোন পোর্শন আমার বাকি আছে, বা কোন কোন পোর্শন আমি টাইমের অভাবে করতে পারিনি, যে যদি টাইম থাকতো আমি আরো ডেভেলপ করতে পারতাম। এইভাবে আমরা লিমিটেশনটা লিখবো, এবং ফিউচার ওয়ার্ক হচ্ছে কি আমরা এই প্রজেক্টে ফার্দার কি কাজ করব। এই হচ্ছে আমাদের টোটাল টেমপ্লেটটা। এবং এট দ্য এন্ড আমাদের রেফারেন্স অ্যাড করতে হবে। রেফারেন্স হচ্ছে আমরা IEEE ফরম্যাটে রেফারেন্সটা অ্যাড করবো এখানে, যে যে পেপার গুলো তুমি নিচ্ছ, রিসার্চ পেপার, বই, বুক চ্যাপ্টার, অথবা কোনো ওয়েবসাইট, ঠিক আছে, কোনো ব্লগ পোস্ট, সবগুলোই আমি রেফারেন্স আকারে নিয়ে আসতে পারবো। এই রেফারেন্স গুলো আমরা এখানে অ্যাড করবো, এবং ইন টেক্সটে আমরা হচ্ছে স্কোয়ার ব্রেকেট দিয়ে রেফারেন্স নাম্বারটা, যেই লাইনটা তুমি ওখান থেকে নিয়ে এসে লিখেছো, সেই লাইনে আমরা এই রেফারেন্সটা অ্যাড করে দেবো। এই হচ্ছে আমাদের টোটাল টেমপ্লেট। কারো কোনো টেমপ্লেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার একটা ছোট করতে হবে। হ্যাঁ। স্যার এপিএ কি ইউজ করা যাবে IEEE এর জায়গায়? IEEE আবার একটু বলবা? জি স্যার। স্যার কোশ্চেনটা ছিল যে আমরা কি রেফারেন্সেসে এপিএ ফরম্যাটটা ইউজ করতে পারবো ইনস্টেড অফ IEEE? নো 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 নো, ঠিক আছে। সো আমাদের এখানে হচ্ছে IEEE ফরম্যাট ইউজ করতে হবে, এপিএ না। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য কাজটাও কঠিন না। যেই ফরম্যাটই করো না কেন, চ্যাটজিপিটি কে বললে তোমাকে কিন্তু সেই ফরম্যাট বানিয়ে দেবে। তুমি যদি এপিএ ফরম্যাটও করো, সেটাকে চ্যাটজিপিটি কে বলবো আমাকে IEEE ফরম্যাট বানিয়ে দেন, সে বানিয়ে দেবে। ঠিক আছে। স্যার ওইটা সমস্যা নেই স্যার, এপিএ হচ্ছে যারা টিম ওয়ার্কে কাজ করতেছে তাদের হ্যাঁ। জন্য স্যার, যেমন ধরুন আমার টিমমেট হয়তো 3টা রেফারেন্স লিখলো, ওর 1 2 3 এক জায়গায় আছে, আমার 1 2 3 হচ্ছে ডিফারেন্ট জায়গা। আমার এই জিনিসটা কম মানে কম্বাইন করা ইজিয়ার হয় যদি এপিএটা ইউজ। একটু বলি যে এপিএ টা মেইনলি ইউজ হয় সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, আর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে নরমালি IEEE টা বেশি ইউজড হয় ওয়ার্ল্ড ওয়াইড। তো এই জন্য আমরা এই কনভেনশনটা ফলো করি, IEEE। ঠিক আছে। থ্যাংক ইউ। আর এটা মনে হয় না বেশি সমস্যা হবে, কারণ আমাদের যে টেমপ্লেটটা আছে এটা আমরা দুইটা ফরম্যাটে তোমাদের কাছে দিব এবারে, as per the instruction of our head sir, যে আমরা লেটেক ফরম্যাটে দিব। সো লেটেক ফরম্যাটে ইট ইজ টু মাচ ইজি, যে আমরা জাস্ট খালি বিপ টেক গুলা দিয়ে দিলে সে অটোমেটিকলি সিরিয়াল করে নেয়। ওকে, তোমার রেফারেন্সিংটা অটোমেটিক হয়ে যাবে ফরম্যাটে। ওকে, এখানে তোমার চিন্তা করতে হবে না যে কোনটা একে আছে কোনটা দুই আছে, অটোমেটিকলি সে সিকোয়েন্সিয়ালি নিয়ে নেবে। ওকে, যে আমাদের যে টেবিল অফ কন্টেন্ট দেখতেছো, এটাও তুমি লেটেকে, আমরা লেটেক ফরম্যাটটাও দিব, প্রজেক্ট ফাইলটাও তোমাদেরকে দিয়ে দিব। লেটেকে আমি যখন এখানে সেকশন হিসেবে এটাকে অ্যাড করব, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, অথবা আমি যখন এটাকে একটা চ্যাপ্টার হিসেবে অ্যাড করব, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এন্ড ডিজাইন চ্যালেঞ্জেস, সে অটোমেটিকলি এটা চ্যাপ্টার 5 এ নিবে যে সিরিয়ালে আছে, এবং অটোমেটিকলি সে এটাকে টেবিল অফ কন্টেন্টে অ্যাড করে দিবে। ওইভাবেই করা আছে। তো তোমার আর কিন্তু টেবিল অফ কন্টেন্ট মেইনটেইন করতে হচ্ছে না লেটেক ফরম্যাটে। ওয়ার্ডে এটা একটু টাফ, ওয়ার্ডেও করা যায়, বাট ওয়ার্ডে এটা একটু কমপ্লেক্সিটি আছে। ওকে, রাফির মনে হাত তুলছিলাম। তো স্যার স্যার ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা যদি আরেকটু বলতেন, মানে ব্যাপারটা একটু আনক্লিয়ার ছিল। হ্যাঁ, আমি এখন হচ্ছে স্লাইডে চলে যাব। কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম তো আমি এটা টোটালটাই এখন ডিটেইলস যাব। ডিটেইলস না মানে ব্রিফলি তোমাদেরকে एग्जांपल দিয়ে বুঝাবো। এটাতে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। ওকে, ফাইন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার আমাদের কি ওই রেফারেন্সের শেষের অ্যাপেন্ডিক্স
এড করতে হবে? অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের যদি তুমি কোনো অ্যাব্রিভিয়েশন ইউজ করে থাকো, অ্যাপেন্ডিক্স অবশ্যই থাকবে, বাট এটা ম্যান্ডেটরি না আর কি। ঠিক আছে, এখন কিন্তু আমাদের আর অ্যাপেন্ডিক্সে নাই, কমপ্লেক্সিটির প্রবলেম আর অ্যাপেন্ডিক্সে নাই। এখন এটা হচ্ছে চ্যাপ্টারের অংশ, তোমার রিপোর্টের অংশ এটা। ঠিক আছে, আগে যে কারণে আমরা অ্যাপেন্ডিক্সটা ম্যান্ডেটরি করেছিলাম, এখন অ্যাপেন্ডিক্সটা হচ্ছে তোমার কাজের জন্য। তোমার কাজে যদি মনে হয় যে না, আমি কিছু ডেফিনেশন আমার দরকার যাতে রিডার বুঝতে পারে আমার এই বইয়ের মধ্যে কি কি আছে, বা আমি কোনো একটা অ্যাব্রিভিয়েশন ধরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাও, তাহলে তুমি ওইটা দিতে পারো। যেমন তুমি তোমার এই যে হয়তো তুমি একটা সাবমিট করছো, ওইটা একটা ডিটেইল কোশ্চেনারিজ আছে, হ্যাঁ, ওইটা তুমি ওখানে দিয়ে দিলা। অথবা তোমার এই ধরনের যে বিষয়গুলো আছে, কিছু ডেটা দেখাইলা, কিছু কোড হয়তো বা দেখাইতে চাচ্ছ, ওই বিষয়গুলো তুমি ওইখানে অ্যাপেন্ডিক্সে। বাট এটা যদি তোমার থাকে, আর যদি তোমার রিপোর্টের মধ্যেই মোটামুটি সবকিছু চলে আসে, তাহলে তো রিপোর্টেই চলে আসবে। ঠিক আছে, তাহলে তো তোমার আর ওইটার দরকার। থ্যাংক ইউ স্যার। শাফিন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, ইথিক্যাল অ্যানালাইসিস আমাদের হেড স্যার যেটা বললেন স্যার, যে ডেটা কালেকশনের ক্ষেত্রে যে অ্যাপ্রুভাল বা ওইগুলা অ্যাড করা যেতে পারে, কিন্তু আমরা যারা স্যার রিয়েল লাইফ থেকে ডেটাগুলা নিজেরা কালেক্ট করেছি স্যার। আচ্ছা, ডেটা কালেকশনের ক্ষেত্রে অবশ্যই তুমি কোনো একটা এক্সপার্টের ওপিনিয়ন নিয়েছো আর কি, ঠিক না? তুমি যে কোনো ডেটা কালেক্ট কিভাবে করেছো, যে হ্যাঁ তোমার সুপারভাইজারের কোনো ওপিনিয়ন আছে, বা ডেটা কালেকশন তুমি কাদের কাছ থেকে নিচ্ছ, কোনো একটা হিউম্যান বিং থেকে যদি তুমি ডেটা নাও, তাহলে তারও একটা কনসার্ন লাগবে তোমার, বুঝতে পারছি? সো তুমি যদি ডেটাটা কালেক্ট করে থাকো, তাও কিন্তু তোমার একটা ইথিক্যাল অ্যাসপেক্টস আছে এই জায়গায়। ঠিক আছে, মেইনলি স্যার সুপারভাইজারের একটা ইনস্ট্রাকশন ফলো। তোমাকে বলি আমি, মানে এথিক্যাল অ্যাসপেক্টটা কি করে আসলে মূলত। ঠিক আছে, তুমি ধরো যখন নাকি কোনো ডেটা নিয়ে কাজ করবা, বা যে কোনো কাজ যখন করতে যাবা, যেমন এখন তুমি যদি এআই নিয়ে কাজ করতে চাও, ওইখানে তখন একটা এথিক্যাল একটা ব্যাপার চলে আসে। পার্টিকুলারলি ডেটা কালেকশনের ক্ষেত্রে বেশিরভাগ আসলে এই জিনিসটা আমরা স্টিল ফলো করি, বাট অনেক ক্ষেত্রে আমরা ফলো করি না। ঠিক আছে, অথবা তুমি যদি একটা ধরো ওরে কি বলে অন্য একটা সফটওয়্যার দিয়ে কিছু অ্যানালাইসিস করছো, হ্যাঁ, তো তখন কি হয়, তখন হলো তোমার যেমন ওই তুমি পাইরেটেড কোনো কিছু ইউজ করলা কিনা। আচ্ছা, এখন তোমার যে কাজটা, অথবা ধরো যে ধরনের ডেটা, ওইখানে এথিক্যাল অ্যাসপেক্টে হলো এইটার জন্য কি কি এথিক্যাল অ্যাসপেক্ট গুলো আছে, কি কি বিষয়গুলো তোমার বিবেচ্য। যেমন ধরো আমি যদি বলি তোমাকে ওই যে মেডিকেল ডেটা, তাহলে মেডিকেল ডেটা কালেকশনের ক্ষেত্রে তোমার কিছু কিছু রুলস এন্ড রেগুলেশন তোমাকে ফলো করতে হয়। ঠিক আছে, তারপর তোমার অ্যানোনিমাস করতে হয় ডেটাগুলোকে। ঠিক আছে, আরো কিছু আছে। তো ওই জায়গাটায় তুমি হলো এই বিষয়গুলোই উল্লেখ করবা। এই কাজটা করতে যে আমাদের এই এথিক্যাল ছিল, যে জিনিসগুলো আমরা এইভাবে করে অ্যাড্রেস করছি। যেমন আমি ওকে যখন আমি ডেটা নিতে গেছি, তখন আমি এর জন্য ওদের কনসার্ন নেওয়া হয়েছে, এবং ওই যে লেটারটা আমি অ্যাপেন্ডিক্সে দিয়ে দিছি। বুঝতে পারছো? এবং তুমি ধরো এবার যদি ধরো অন্য কোনো বিষয় হয়, তখন তুমি ওই পার্সপেক্টিভে যে এথিক্যাল যে মানে কনস্ট্যান্ট গুলো আছে, বা এথিক্যাল যে এই ইগুলো আছে, ওর কি বলে রিকোয়ারমেন্ট গুলো আছে, ওইটি উল্লেখ করবা। এটার উদ্দেশ্যটা হলো কি, তুমি যখন কোনো একটা ইঞ্জিনিয়ারিং কাজ করতে যাও, তুমি এইটার এথিক্যাল অ্যাসপেক্ট সম্বন্ধে জানো কি না। সো তুমি তো উল্লেখ করবা তোমার কাজের পরিপ্রেক্ষিতে যেটুকু আসছে ওইটুকু তুমি ওখানে উল্লেখ করবা। এইটি ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আবার তুমি যদি কোনো সার্ভে করতে যাও, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার একটা কনসেন্ট নিতে হবে যার কাছ থেকে তুমি সার্ভেটা করতেছো। তো সার্ভে ডাটার ক্ষেত্রেও এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি সার্ভে যার করতেছি যে এটা কনসেন্টটা যাতে থাকে। ওকে, দেন আরহাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমরা যারা মানে রিসার্চের দিকে আছি স্যার, তাদের কি স্যার এটা কোনো ওয়েবসাইটের বা কোনো কিছুর সাথে ইন্টিগ্রেশন করতে হবে নাকি স্যার? হ্যাঁ, যেহেতু প্রজেক্ট, তুমি যদি কোনো মডেল প্রপোজ করে থাকো, অবশ্যই তোমার এটা ইন্টারেকশন থাকতে হবে মডেলের সাথে। তোমার সাপোজ কোনো একটা লিভ ডিজিজ তুমি ডিটেক্ট করতেছে তোমার মডেল, অবশ্যই আমি একটা ছবি দিয়ে যাতে দেখতে পারি যে অ্যাকচুয়ালি তোমার মডেলটা কাজ করতেছে, তো ওই এপিআইটা তোমার জেনারেট করতে হবে। ফুল সিস্টেম না হইলে তো অনেক ভালো, যদি ফুল সিস্টেমই তোমার হয়ে যায় যে আমার মডেল ট্রেনড আপ একটা সিস্টেম আছে, তাহলে এটা তোমার জন্য ভালো, একটা ভালো কাজ হলো।
আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই একটা প্রজেক্ট হতে হবে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আমি বারবার বলতেছি যে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট, ঠিক আছে? এখানে কিন্তু থিসিস আর নাই, ঠিক আছে? থিসিস বলতে কিছু নাই এখানে, আমাদের ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট। সো তোমার অবশ্যই একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতে হবে, যে আমরা জাস্ট মডেলে করেছি বলে যে শেষ করতেছি ওইরকম করা যাবে না। আমি হয়তো বুঝাইতে পারছি তোমাকে। জি স্যার। ওকে, তাহলে আমরা কমপ্লেক্সিটির প্রবলেম কিভাবে অ্যাড্রেস করব এই জিনিসটা একটু দেখি। সো এগেইন আমাদের যে টেমপ্লেটে তোমরা দেখে আসছো যে কমপ্লেক্সিটি প্রবলেম এবং কমপ্লেক্সিটি অ্যাক্টিভিটিস, ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিসটা আমাদের অ্যাড্রেস করতে হবে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কমপ্লেক্সিটি প্রবলেম কি, কমপ্লেক্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস কি, এবং কিভাবে আমরা এটা ফাইনাল ডিজাইন প্রজেক্টে অ্যাড্রেস করব। সো ফার্স্ট আমি ডিটেইলস ডেফিনেশনে যাচ্ছি না, জাস্ট তোমাদের দেখানোর জন্য যে এটা অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে, যে এটা একদম যারা এটা ইনিশিয়েট করছে বা ইন্ট্রোডিউস করতেছে তাদের ডেফিনেশন এই জায়গায় দেখতে পাচ্ছ, যে ডিফাইনিং দ্য প্রবলেম। আমি জাস্ট খালি বোল্ড করার লাইনটুকু পড়তেছি। গ্যাদারিং ইনফরমেশন, ব্রেইনস্টর্মিং আইডিয়াস, ইভালুয়েটিং এন্ড সিলেক্টিং দ্য বেস্ট সলিউশন, প্ল্যানিং, ডিজাইনিং, টেস্টিং, প্রোটোটাইপিং, ইমপ্লিমেন্টিং দ্য সলিউশন, মনিটরিং এন্ড ইভালুয়েটিং দ্য রেজাল্ট। এই কাজগুলা তোমার থাকতে হবে সিস্টেমেটিক প্রসেসের মধ্যে, এই কাজগুলো অবশ্যই তোমার থাকতে হবে। কারো মনে হয় মিউট হয়ে গেছে, একটু মিউট করে নাও। 80 ওকে। তো এখানে যে কাজটা করব, এখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে কি, যে তোমার কমপ্লেক্সিটি প্রবলেম সলভ করার জন্য তোমার ইঞ্জিনিয়ার্স নিড টু ফলো দ্য সিস্টেমেটিক প্রসেস। তুমি কি ফলো করতে হবে? ডিফাইনিং দ্য প্রবলেম, গ্যাদারিং ইনফরমেশন, ব্রেইনস্টর্মিং আইডিয়াস, ইভালুয়েটিং এন্ড সিলেক্টিং দ্য বেস্ট সলিউশন, প্ল্যানিং, ডিজাইনিং, টেস্টিং, প্রোটোটাইপিং, ইমপ্লিমেন্টিং দ্য সলিউশন, এন্ড মনিটরিং এন্ড ইভালুয়েটিং দ্য রেজাল্ট। এই কাজগুলো তোমরা করো, রাইট? যদি করে থাকো তোমার ওই প্রবলেমটা হচ্ছে একটা কমপ্লেক্সিটির প্রবলেম। আমি কি বুঝাতে পেরেছি? সো এটা এরকম কিছু না যে নতুন করে তোমার প্রবলেমটাকে ডিফাইন করতে হচ্ছে বা নতুন করে প্রবলেমটা আসতেছে। তোমার এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে ইঞ্জিনিয়ারিং প্রবলেম হিসেবে তুমি এটাকে বলতে পারবা, তুমি জাস্টিফিকেশন দিতে পারবা। আর যদি না করে থাকো তাহলে দিতে পারবা না। সো আমি নেক্সট যাই। কমপ্লেক্সিটির প্রবলেমে যেই ইপি গুলো দেখে আসছো, ইঞ্জিনিয়ারিং প্রবলেম 1 2 3 4 5 6 7 7টা ইপি দেখে আসছো। তাহলে 7টা ইপির মধ্যে উই হ্যাভ টু সিলেক্ট ইপি 1, মাস্ট ইপি 1 তোমার প্রজেক্টে থাকতে হবে। যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, আন্ডারগ্রেডে তুমি অনেকগুলা কোর্স করে আসছো এই ফাইনাল ডিজাইন প্রজেক্টে, সো অবশ্যই তোমার কিছু নলেজ আছে, ঠিক না? সেই নলেজ গুলাকেই অ্যাড্রেস করবে ইপি 1 এ। দেন and some or all EP2 to EP7. ওকে, বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি অ্যাটলিস্ট 3। আমাদের EP1, EP2, EP7, EP2 থেকে EP7 এ যে কোনো 3টা আমরা অ্যাড্রেস করব আর কি। ওকে, টোটাল হচ্ছে 4টা। ওকে, দেন EP1 এগুলা কি অ্যাকচুয়ালি কি ডিফাইন করতেছে, নিচে দেখতে পাচ্ছ যে ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, এটা হচ্ছে EP1। এটা হচ্ছে একটা ফ্যাক্টর যে তোমার যে প্রবলেমটা তুমি ইনিশিয়েট করতেছো বা ইন্ট্রোডিউস করতেছো সেটা একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম। সেটা কখন হবে? যখন তুমি এই নলেজ প্রোফাইল, যেটা আমি বলেছি একটু আগে, যে নলেজ প্রোফাইলটা হচ্ছে তুমি যেই কোর্সগুলা করে নলেজ গ্যাদার করছো। যেমন এখানে দেখো ডান পাশে K1 K2 K3 কি মিনিং করতেছে এটা লেখা আছে। K1 হচ্ছে ন্যাচারাল সায়েন্সেস, K2 হচ্ছে ম্যাথমেটিক্স, K3 হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, K4 হচ্ছে স্পেশালিস্ট নলেজ, K5 হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিজাইন, K6 ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, 7 কম্প্রিহেনশন, 8 রিসার্চ লিটারেচার। এই নলেজ সবগুলো হচ্ছে তুমি অলরেডি গ্যাদার করতেছো। এই নলেজ প্রোফাইল গুলাকে তোমার অ্যাড্রেস করতে হবে। এই নলেজ প্রোফাইল গুলো তুমি ইউজ করতেছো, যেমন K3 K4 K5 K6 K8, এইগুলা আমরা অ্যাড্রেস যদি করি তাহলে EP1 আমার অ্যাড্রেস করা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে K3 হচ্ছে কি আমাদের ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। সো আমাদের এই প্রবলেমটা সলভ করতে গেলে আমার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল নলেজ লাগবে। দেন K4 হচ্ছে কি স্পেশালাইজড নলেজ। তোমরা অনেক ফ্রেমওয়ার্ক শিখে আসছো, যে ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে তোমরা কাজ করতেছো। ডাটা মাইনিং এ তোমরা কিছু মডেল শিখে আসছো, কিছু স্পেশাল কোর্স আছে আমাদের, যে কোর্স গুলো তোমরা নিয়েছো সেই কোর্সের নলেজ গুলো তুমি এখানে ইউজ করতেছো। K5 হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিজাইন, অবশ্যই আমাদের ডিজাইন সম্বন্ধে নলেজ থাকতে হবে, সেই নলেজ গুলো আমি আমার প্রজেক্টে ইউজ করতেছি। ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস গুলো আমি জানি,
ওই প্র্যাকটিস গুলো আমি এখানে ইউজ করতেছি। দেন রিসার্চ লিটারেচার আমি করতে জানি। লিটারেচার মিনস হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে জানি। সো আমাদের সুপারভাইজারের সাথে তুমি বসছো, নিজে কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করছো তোমার প্রবলেম অ্যানালাইসিস করার জন্য বা গ্যাপ ফাইন্ডিং করার জন্য। সো এই কাজগুলো তুমি করে আসছো, সো নলেজ গুলো তুমি অ্যাপ্লাই করেছো, তাহলে ইপি 1 তুমি অ্যাডজাস্ট করতে পারতেছো। রেঞ্জ অফ কনফ্লিক্ট রিকোয়ারমেন্টস ইপি 2। কনফ্লিক্ট রিকোয়ারমেন্টসটা কি? ধরো তোমার একটা রিকোয়ারমেন্ট, ঠিক আছে, ফুলফিল করার জন্য তুমি কোন একটা রিকোয়ারমেন্টকে স্যাক্রিফাইস করতেছো, এরকম সিচুয়েশন তোমার এই প্রবলেমে আছে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বুঝাই যে আমরা সিকিউরিটি যদি এনশিওর করতে চাই একটা সফটওয়্যারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই স্পিডটাকে কম্প্রোমাইজ করতে হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিকিউরিটি যদি এনশিওর করতে চাও কোনো একটা ওয়েব পেজ বা কোনো একটা ওয়েব সিস্টেমে, অবশ্যই আমাদের স্পিড, যে ফাস্ট লোডিং, এগুলাকে অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়। এগুলো মেশিন ওয়াইজ ডিফারেন্ট হতে পারে, স্পেসিফিকেশন অ্যাড হয়ে যায় যে আমার মেশিনের প্রসেসিং পাওয়ারটা বেশি থাকতে হবে, তাহলে আমার ওয়েব পেজটা খুব স্মুথ রান হচ্ছে। তো দেখো এখানে দুইটা রিকোয়ারমেন্ট আছে, একটা রিকোয়ারমেন্ট আরেকটা রিকোয়ারমেন্টকে উপরে কনফ্লিক্ট করতেছে। সো এরকম টাইপ সিচুয়েশনে তুমি আছো, ঠিক আছে। এই প্রবলেমটা তুমি ফেস করতেছো, যে তুমি যখন সলভ করতে যাচ্ছ, তাহলে তোমার যে প্রবলেমটা আছে, প্রবলেমের মধ্যে এই রিকোয়ারমেন্ট গুলো আছে। ওকে, দেন ওয়াইড রেঞ্জিং এন্ড কনফ্লিক্টিং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড আদার ইস্যুস। তো এই ইস্যুস গুলো যদি তোমার থাকে, তুমি ইপি 2 কে অ্যাড্রেস করতে পারতেছো। দেন ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড, নো অবভিয়াস সলিউশন ইপি 3। নো অবভিয়াস সলিউশনটা কি? তুমি যে প্রবলেমটাকে অ্যাড্রেস করতেছো সেটার অবভিয়াস সলিউশন নাই, মানে সেটা হবেই এরকম না, ঠিক আছে। তার মানে তোমার কাছে একটাই অপশন আছে, তুমি একটা অপশনই আমাকে বলছো যে এটাই হচ্ছে সলিউশন, একটাই সলিউশন নাই তোমার কাছে, এটার মাল্টিপল সলিউশন আছে। তুমি বেস্ট সলিউশন চুজ করে আমাদেরকে প্রপোজ করতেছো, তুমি তোমার বেস্ট মডেলটা চুজ করে প্রপোজ করতেছো। এবং তোমার কাছে যদি সফটওয়্যারের অ্যাঙ্গেলে বলি, তোমার কাছে মাল্টিপল টাইপ অফ ফ্রেমওয়ার্ক আছে, তুমি যে কোনো একটা বেস্ট ফ্রেমওয়ার্ক চুজ করে দেন তুমি একটা সফটওয়্যার ডিজাইন করতেছো। সো তোমার কাছে কিন্তু অবভিয়াস সলিউশন নাই। তোমার কাছে যদি সলিউশন থেকেই যায়, যে প্রবলেম অলরেডি সলিউশন আছে, সেই প্রবলেমকে আবার সলিউশন করার দরকার নাই। এটার মিনিংটা হচ্ছে এটা। তাহলে তোমার এটার জন্য কি ডেপথ অফ নলেজটা, অ্যানালাইসিসটা তোমার করতে হবে। তো এটা যদি তুমি করে থাকো, ইপি 3 তুমি অ্যাড্রেস করতে পারবা। ফ্যামিলিটি অফ ইস্যুস, যেমন আমরা সিএসসি স্টুডেন্ট, তাহলে সিএসসি স্টুডেন্ট সাধারণত যে সকল প্রবলেমকে অ্যাড্রেস করতে পারে না, বা যে সকল প্রবলেমকে সে সচরাচর ফেস করে না। হুমায়রা খাতুন, যে সকল প্রবলেমকে তুমি ইউজুয়ালি ফেস করো না। যেমন তুমি ধরো সফটওয়্যার প্রজেক্ট করতেছো, তুমি ই কমার্স সাইট বানাবা, তুমি বিজনেস মডেল সম্বন্ধে তোমার ধারণা নাই। ওকে, সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দোজ মডেলস টু ডিজাইন এ ই কমার্স, রাইট। তুমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তুমি হেলথ সায়েন্সের জিনিসপত্র জানো না, বাট ইউ হ্যাভ টু ডিজাইন এ মডেল অর ইউ হ্যাভ টু প্রপোজ এ মডেল টু ডিটেক্ট ক্যান্সার। ওকে, তো দেখো তোমার কিন্তু ডোমেন, ডিফারেন্ট ডোমেনে তুমি কন্ট্রিবিউশন করতেছো বেসড অন ইওর কম্পিউটার সায়েন্স নলেজ। ওকে, তাহলে এরকম টাইপ অফ প্রবলেমকে যদি তুমি অ্যাড্রেস করো, তাহলে ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস ইপি 4 কে তুমি অ্যাড্রেস করতে পারবা। ওকে, দেন এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোর্স ইপি 5। ঠিক আছে, আমি যখন এক্সাম্পলে যাবো আমি এত ডিটেলস যাব না, জাস্ট আমি তোমাকে এক্সাম্পলটা দেখা যাবো। এই কারণে আমি ডিটেলস যাচ্ছি যাতে তুমি বুঝো যে হ্যাঁ আমার প্রজেক্ট আসলে কোন কোন ইপি গুলাকে আমি অ্যাড্রেস করতে পারবো। Extent of applicable course হচ্ছে outside problems encompassed by the standards and course of practice। তার মানে তুমি যে প্রজেক্টটা করতেছো, সেই প্রজেক্টটার জন্য সেই প্রজেক্টটা কোনো একটা লকে চেঞ্জ করতেছে বা কোনো একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করতেছে। ওকে, যদি এরকম হয়ে থাকে তাহলে তুমি এই ইপিটাকে সিলেক্ট করতে পারবা, বাট এটা খুবই রেয়ার ফ্রম আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যে তুমি একটা অ্যাপ্লিকেবল মানে কোনো একটা কোড অফ কন্ডাক্ট তুমি চেঞ্জ করতেছো। ওকে, বাট ইট ইজ নট ইম্পসিবল, তুমি করতে পারো, চাইলেই করতে পারো, যে বাট তোমার এটাতে অনেক সিস্টেমেটিক ওয়েতে তোমার যাইতে হবে। সো আমি একটা যদি স্ট্যান্ডার্ড সেট করতে চাই, যেমন ধরো আমি যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, তাহলে ফেসবুক একটা স্ট্যান্ডার্ডে চলে গেছে, রাইট। ফেসবুক কিছু বেসিক অপশন দিয়ে তোমাকে একটা স্ট্যান্ডার্ডাইজ করে গেছে। তুমি যদি এখন সেকেন্ড সোশ্যাল মিডিয়া বানাতে চাও, দেখবা নোটিফিকেশনটাও ওই সোশ্যাল মিডিয়ায় তো সেম ভাবেই দেখা যাচ্ছে, যে নোটিফিকেশন একটা থাকবে, এই থাকবে, যে যে ফিচার গুলা ফেসবুকে আছে, কিছু কিছু ফিচার দেখবা যে মাল্টিপল সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাভেলেবল পাচ্ছি। সো তুমি এরকম যদি কিছু হয়, আমি খুব ইয়া লেভেলে আমি বুঝাইলাম, বাট তুমি এটা অ্যাকচুয়ালি মেইনলি যে কারণে দিছে যে আমি কোনো যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড
চেঞ্জ করি আর কি, কোনো একটা স্ট্যান্ডার্ড সেট করা আছে সেটাকে আমার পরিবর্তন করতে হবে, আমার প্রজেক্টটা সেই পরিবর্তন করতে হবে। যেমন ধরো সাইবার সিকিউরিটি প্রজেক্ট নিয়ে তুমি কাজ করতেছো, তো সাইবার সিকিউরিটির কিছু ল আছে, তো তোমার যেই টেকনিকটা, এই টেকনিকের জন্য সাইবার সিকিউরিটির লতে কোনো একটা পরিবর্তন আসলো, ঠিক আছে, আমি একটু বিগার পিকচারে তোমাদেরকে বোঝাচ্ছি আর কি। তাহলে এরকম যদি হয় তাহলে তুমি এই ইপিটাকে অ্যাড্রেস করতে পারো যে এক্সটেন্ড অফ অ্যাপ্লিকেবল কোডস, অথবা তুমি কোনো একটা কোডকে আমার এখানে অ্যাকোমোডেট করতে হচ্ছে, স্ট্যান্ডার্ডকে আমি এখানে অ্যাকোমোডেট করতেছি, ওইটাও কিন্তু তুমি ইপিকে অ্যাড্রেস করতে পারো। হয় তুমি চেঞ্জ করতেছো, হয় তুমি কোনো একটা স্ট্যান্ডার্ড সেট করতেছো, অথবা তুমি কোনো একটা স্ট্যান্ডার্ডকে ফলো করতেছো, ওইটা করলেও কিন্তু তুমি এই ইপি 5 কে অ্যাড্রেস করতে পারবা। নেক্সট হচ্ছে আমাদের, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হচ্ছে আমাদের ইন্টারডিপেন্ডেন্স, সরি, এক্সটেন্ড অফ স্টেক হোল্ডার ইনভলভমেন্ট। তো তোমার যে প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য তুমি সফটওয়্যার প্রজেক্টের জন্য হয়তো বা তুমি কোনো রিসার্চ গ্রুপের সাথে তুমি সেট আপ করছো, বা তোমার যে সফটওয়্যার বেস প্রজেক্টের জন্য তুমি কোনো সফটওয়্যার কোম্পানিতে গেছো রিকোয়ারমেন্ট নেওয়ার জন্য, বা সফটওয়্যার কোম্পানি তার সাথে তুমি ইন্টারভিউ কন্ডাক্ট করছো, অথবা তোমার যে প্রজেক্টের স্টেক হোল্ডার, এখন স্টেক হোল্ডার জিনিসটা কি, যে তোমার এই প্রজেক্ট সফটওয়্যারে ইনভলভ ইউজার্স যারা আছে, আমি সিম্পলি বুঝাই, ইউজার যারা আছে তাদের সাথে তুমি একটা ইন্টারভিউ কন্ডাক্ট করছো রিকোয়ারমেন্ট নেওয়ার জন্য, ওকে, অথবা তুমি কোনো সফটওয়্যারের প্রজেক্ট ম্যানেজারের সাথে ডিসকাস করছো যে কিভাবে একটা প্রজেক্টকে কন্ডাক্ট করা যায়, ওকে, এই প্রজেক্টটা কিভাবে আমি কমপ্লিট করতে পারি, বা এই প্রজেক্টে কি কি রিকোয়ারমেন্ট আসতে পারে, বেসিক রিকোয়ারমেন্ট কি আসতে পারে, এটাও হতে পারে, এটাও একটা রিকোয়ারমেন্ট হতে পারে, এই রিকোয়ারমেন্ট গ্যাদারিং প্রসেস হতে পারে। সো সেইগুলাকে যদি তুমি সেই কাজগুলো যদি তুমি প্রজেক্টে করে থাকো, তাহলে তুমি এই ইপি6 কে অ্যাড্রেস করতে পারবা, এক্সটেন্ড অফ স্টেক হোল্ডার ইনভলভমেন্ট, তোমার এই প্রজেক্টের মধ্যে ইনভলভমেন্ট আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, মনে করো এই যে বললাম যে যারা রিসার্চ বেস প্রজেক্ট করতেছো, তাদের জন্য যদি আমি হেলথ সেক্টরে কাজ করতে যাই, ঠিক আছে, তাহলে অবশ্যই আমার ডাক্তারের সাথে কথা বলতে হবে, যে কোনো একটা ডাক্তার, আমার ডাক্তার ফ্রেন্ড থাকতে পারে, ফ্রেন্ডের সাথে আমি কথা বলছি, ডাক্তার ফ্রেন্ডের সাথে, অথবা আমি অ্যাকচুয়ালি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের সাথে আমি ডিসকাস করছি যে এই বিষয়টা নিয়ে কিভাবে করা যায়। এই যে স্পেশালাইজড ওপিনিয়ন গুলো তুমি নিলা, তাহলে তুমি কি করলা, স্টেক হোল্ডারদের ইনভলভমেন্ট করলা তোমার প্রজেক্টের মধ্যে। সো যদি এটা করে থাকো, তুমি ইপি6 কে অ্যাড্রেস করতে পারবা। লাস্ট ওয়ান ইজ ইন্টারডিপেন্ডেন্স, ইপি7, যেটা হচ্ছে মেনি কম্পোনেন্ট অফ এ সাব প্রবলেমস। তোমার যে প্রবলেমটা আছে এটা অনেকটা সাব সিস্টেমে ডিভাইডেড আছে। যেমন তুমি যদি রিসার্চ বেস কাজ করো, সেই ক্ষেত্রে তুমি ডাটা কালেকশন করতেছো, এটা একটা সাব সিস্টেম, তোমার একটা কাজ। দেন আরেকটা সাব সিস্টেম তোমার চলে ডাটা প্রি প্রসেসিং করতেছো, এটা একটা সাব সিস্টেম। দেন তুমি একটা মডেল সিলেকশন বা মডেল ফিচার ইঞ্জিনিয়ারিং করতেছো, এটা একটা সাব সিস্টেম। এই যে মাল্টিপল সাব সিস্টেম মিলে তোমার একটা প্রবলেমকে সলভ করতেছে, তাহলে তোমার মেনি কম্পোনেন্ট পার্টস আছে তোমার একটা প্রবলেমে। যদি এটা হয়, তুমি ইন্টারডিপেন্ডেন্স কে অ্যাড্রেস করতে পারবা, ওকে। এই ইপি1 থেকে ইপি7 পর্যন্ত এগুলার ডেসক্রিপশন হচ্ছে এগুলা, যে এই ফ্যাক্টর গুলা যদি থাকে, আমি এই ইপি গুলাকে অ্যাড্রেস করতে পারবো, এই ইপি গুলাকে আমি চেক মার্ক দিতে পারবো আমার এই প্রজেক্টের জন্য। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ওকে, সো আমি এক্সাম্পলে চলে গেলাম, ঠিক আছে। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার আপনাদের। হ্যাঁ। স্যার ধরেন স্টুডেন্টরা কি বুঝলো তো ভালোই, ধরেন কিছুই বুঝলো না, ফর এক্সাম্পল এখানে তাদের হয়তো নলেজ গ্যাপ রয়ে গেছে, তো তাদের টেমপ্লেটে মানে টেমপ্লেটটা কি এইভাবে করা আছে, বা আগে যেটা ছিল আমাদের যে ওই জায়গাগুলোতে বসিয়ে দেয়া যায়, যে টিচার রিসার্চ রিভিউ কোন জায়গায় করবে, মেথোডোলজি কোন জায়গায় লিখবে, বা সেটার একটা টেমপ্লেট সলিউশন যেটা ছিল সেটা কি এখনো আছে? তাহলে তারা ওইটা দেখে দেখে অন্তত বসিয়ে দিতে পারবে। ধরলাম এটা তারা বুঝলো না কোনো কারণে, এইভাবে ওই টেমপ্লেটটা কি আছে, আগের টেমপ্লেটটা যেটা ছিল? হ্যাঁ, আগের টেমপ্লেট তো আছে। আচ্ছা, তাহলে অন্তত ওইটা দেখে হলো তারা এই জিনিসটাকে বসাতে পারবে। ধরেন এক্সাম্পল গুলো না বুঝেও যদি সেই টেমপ্লেট দেখেও বলে, তাহলে অন্তত ফলো হয়ে যায়, এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও আছে স্যার। আচ্ছা, এই জন্য কি তাদেরকে হেল্প করার জন্য বললাম আমরা স্যার ইয়া করে, যেহেতু টেমপ্লেটটা একটু চেঞ্জ হয়েছে, সো ওটা আমরা একটু এডিট করে আমরা হয়তো বা প্রোভাইড করতে পারি, বসে করতে হবে। একটু করা আর কি, যে তারা যেন ভয় না পায় এটা দেখে, যে তোমাদের টেমপ্লেটে সব দেওয়াই থাকবে, শুধু দেখে দেখে বসিয়ে দেওয়া লেখাগুলো, সেখানে সব মোটামুটি গাইড করা থাকবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, টেমপ্লেটে থাকবে ইনশাআল্লাহ। জি স্যার, আর ওরা অলরেডি এগুলি করতেছে, এই কাজগুলো অলরেডি তারা করে প্রজেক্টে, জাস্ট খালি এখন এটাকে জাস্ট হাইলাইট করা আর কি। এই
আচ্ছা আমি তারপরে এখানে এই স্লাইডও একটা প্রবলেম দিয়ে দিচ্ছি স্যার। চাইলে আমরা একটা প্রজেক্ট ফরম্যাট অনুযায়ী একটা দেওয়া গেলে ভালো হয়। ওকে স্যার। ওকে, আমি এক্সাম্পলে যাই। এক্সাম্পলে এখানে দেখতে পাচ্ছ যে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা হচ্ছে ডিপ্রেশনের উপরে কাজ করছে। আমি জাস্ট ব্রিফলি না বলে আমি শর্টকাট বলতেছি যে ডিপ্রেশনের উপরে কাজ করছে। বাংলাদেশের ডিপ্রেশন, স্টুডেন্টদের মধ্যে ডিপ্রেশন যে ইয়েটা আছে সেটা নিয়ে কাজ করবে। কেন কাজ করতেছে, এটা মোটিভেশনটা কি, যে ডিপ্রেশন ইজ ফাউন্ড 2.6 to 5.5 এবং দ্য মেন এন্ড 6.0 to 11.8 এবং দ্য ওমেন। সো এই ডিপ্রেশনটা নিয়ে সে কাজ করবে। দেন অবজেক্টিভটা এখানে কি সেট করা হয়েছে, দ্য মডেল উইল বি ট্রেন্ড ফার্স্ট ইউজিং দ্য ডাটা কালেক্টেড ফ্রম দ্য র্যান্ডম ইউজার্স and the web or app based front end will be developed to use this model. ওকে, যেটা বলতেছিলাম আমি তোমাদেরকে। সো এটা হচ্ছে একটা ছোট প্রজেক্টের অবজেক্টিভ। ওকে, সো সে কিছু মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করতেছে এবং এটার উপর দিয়ে বেস করে সে আর্লি ডিপ্রেশন ডিটেক্ট করতেছে পেশেন্টদের, সেটা করার ট্রাই করতেছে বেসড অন কালেক্টেড ডাটা। ঠিক আছে, সে যে ডাটাটা র্যান্ডম ইউজার থেকে কালেক্ট করতেছে। সো ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস গুলা কি কি আসতে পারে এখানে, তার কি কি চ্যালেঞ্জ থাকতে পারে, যে ভেরিয়াস সোশ্যাল মিডিয়া ডাটা উইল নট বি ইউজড অ্যাজ ফেসবুক ইজ এ মেইন স্ট্রিম সোশ্যাল মিডিয়া ইন বাংলাদেশ, willingness of user to participate while correctness of the model depends on availability of large data. So data availability তার একটা critical challenge. Conflicting requirements টা কি আছে এখানে, develop a practical machine learning model with proper regularization with low variance while limited social media data will be used. তার মানে এখানে তার একটা কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট আছে। দেখো, তার মডেল চুজ করছে সে, বাট লো ভ্যারিয়েন্স এবং লিমিটেড সোশ্যাল মিডিয়ার ডাটার উপর বেস করে তার মডেলটাকে ট্রেন করতে হবে। সে মডেল ট্রেন করার জন্য তার মানে ডাটা সেটটা হচ্ছে লিমিটেশন আছে, সে অ্যাডিশনাল ডাটা সেট এখানে অ্যাড করবে। বাট সেই জায়গায় একটা ক্রিটিক্যাল আছে, ক্রিটিক্যাল চ্যালেঞ্জ আছে কি, যে ডাটা কারেক্টনেসটা পাবো কিনা। তোমার দরকার হচ্ছে কি লার্জ অ্যামাউন্ট অফ ডাটা তোমার করতে হবে, বাট তুমি কম্প্রোমাইজ করতেছো হচ্ছে কারেক্টনেসটা, কিছুটা হলেও কম্প্রোমাইজ করতে হচ্ছে, কারণ আমরা ওই লার্জ অ্যামাউন্ট ডাটা নাও পাইতে পারি। ঠিক আছে, এটা একটা পসিবিলিটিস আছে। সো নেক্সট ম্যাপিং অফ ইপি, তাহলে এই প্রজেক্ট অনুযায়ী আমাদের কোন কোন ইপি কে অ্যাড্রেস করা যায়। এখানে দেখতে পাচ্ছ যে 5টা ইপি কে আমি অ্যাড্রেস করছি এই প্রজেক্টে, এই ছোট একটা ডেসক্রিপশনের উপর বেস করে। তাহলে এই যে প্রজেক্টটা এতক্ষণ বললাম, এই প্রজেক্টের উপর বেস করে আমরা ইপি 1 ইপি 2, ইপি 1 তো মাস্ট, সব প্রজেক্টে ইপি 1 থাকবেই। ঠিক আছে, অ্যাডিশনালি হচ্ছে ইপি 2 থেকে ইপি 7 এর মধ্যে যে কোনো দুইটা। ওকে, সো এই টোটাল 3টা বা মাল্টিপল হইতে পারে, যেমন এখানে দেখতে পাচ্ছ আমি 5টা ইপি কে হচ্ছে অ্যাড্রেস করতেছি। তাহলে কিভাবে করতেছি, আমাদের জাস্টিফিকেশন দিতে হবে। ওকে, তাহলে ইপি 1 কেন ইপি 1, প্রজেক্ট রিকোয়েস্ট, যেই প্রজেক্টটা বলে আসছি, রিকোয়েস্ট স্টাডি অফ এক্সিস্টিং মডেল উইথ সিমিলার গোলস। তার মানে আমাদের এক্সিস্টিং যে মডেলগুলো আছে ডিপ্রেশন অ্যানালাইসিসের উপরে, সেগুলো নিয়ে আমার স্টাডি করতে হবে। তাহলে আমি কোন নলেজটা ইউজ করব, রিসার্চ লিটারেচার নলেজটা ইউজ করব। ডাটা কালেকশন ফ্রম সোশ্যাল মিডিয়া, এখানে আমার কি লাগবে, ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল নলেজ লাগবে, প্লাস স্পেশালাইজ কিছু নলেজ লাগবে। সো K3 K4 কে আমি এখানে অ্যাড্রেস করতে পারবো। নলেজ অফ ডিজাইন অফ মেশিন লার্নিং বেস মডেল, তাহলে মেশিন লার্নিং বেস মডেলটাকে আমি যদি ডিজাইন করতে হয়, তাহলে সেই জায়গায় আমাদের K3 K4 দুইটাই আসতেছে, যেমন ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এন্ড স্পেশালাইজ নলেজ। ওয়েব বেস ফ্রন্ট এন্ড একটা ডিজাইন করতে হবে তোমাকে বলতেছি। K6 এন্ড ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট কম্পোনেন্ট, এটা হচ্ছে K5 K6। তার মানে ইঞ্জিনিয়ারিং ডিজাইনও আমার করতে হবে, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসও আমার ফলো করতে হচ্ছে। তাহলে আমরা এই নলেজ প্রোফাইল যেহেতু আমরা অ্যাড্রেস করতে পারতেছি, তাহলে ইপি 1টাকে আমি ইজিলি অ্যাড্রেস করতে পারবো। এটা সবার জন্যই করতে হবে, সব প্রজেক্টের জন্য ইপি 1 মাস্ট, যদি এটাকে ইঞ্জিনিয়ারিং প্রবলেম বলতে হয়। এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই স্যার, এটা তো একটা প্রেজেন্টেশন, মানে প্রেজেন্টেশনের থ্রুতে আমরা দেখলাম, কিন্তু শুরুতে যে লেখাটা সেটা তো আমাদের ফর্মাল ওয়েতে লিখতে হবে। তো আমাদের যদি প্রপার একটা টেমপ্লেট দেয়া হয় যে K4 এর সাথে কি কি জিনিস অ্যাকচুয়ালি আমাদের এই সময়টা অ্যালাইন করে, তাইলে আমার মনে হয় খুবই উপকার হয় আমাদের। কারণ টাইম তো অনেক শর্ট, আমার যেমন মানে যতদূর আমি মনে করতেছি যে টাইম হচ্ছে 5 দিন আছে, বা আরো কম হতে পারে, আমি আসলে জানি না। কিন্তু এত শর্ট টাইমে স্যার জিনিসগুলোকে সাজানো আমাদের জন্য অনেকটা টাফ হয়ে যাবে। আচ্ছা,
সাজানোটা টাফ হবে না, কেন হবে না? কারণ তুমি অলরেডি প্রজেক্টটা ডিজাইন করে ফেলছো, তুমি প্রোগ্রেস 1 ফেজ 1 পার করছো, 6 মাস এই প্রজেক্ট নিয়ে কাজ করছো, 6 মাস না প্রায় 1 বছরই কাজ করে ফেলছো। সো অলরেডি তোমার কাছে প্রজেক্টের ফুল কন্টেন্টটা অ্যাভেলেবেল আছে। এখন তোমার কাজটা হচ্ছে যে এই যে প্রজেক্টটা আমি রেডি করলাম, প্রজেক্টে কোন জায়গায় এটা আছে এটাকে খালি অ্যাড্রেস করা। সো এই কারণে আমি বলতেছি এটা এত কঠিন কিছু না যে আমি অ্যাড্রেস করতেই পারবো না, আমার কাছে এগুলো আছে অলরেডি। কোন জায়গায় আছে কি আছে আমি বলে দিচ্ছি তোমাকে, যে এটার মানে হচ্ছে এটা, তাহলে তুমি এটাকে খুঁজবা কোথায়, এই ইপি কে খুঁজবা কোথায়, তোমার প্রজেক্টে কোন জায়গায় আছে ওইটাকে তুমি অ্যাড্রেস করে দিবা, ঠিক আছে? আর স্যার তো বললোই যে আমরা দেখি একটা যদি টেমপ্লেট করে দেওয়া যায় সেই ক্ষেত্রে হয়তো বা, কিন্তু এটাতে একটা একটা ইয়াও আছে, স্যারকে বলি যে এটা দিলে হয় কি যে একদম হুবহু এটা কপি হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারতেছো কিনা আমি জানি না, এটা কিন্তু প্রজেক্ট বেস হইতে হবে। তুমি যদি কপি করো তাহলে কিন্তু তোমারটা অ্যাড্রেস হবে না, ওকে? তোমার প্রজেক্টে অ্যাড্রেস হবে না, সো তোমার প্রজেক্টে এটা তোমার মতন করে লিখতে হবে। এটার জন্য এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এখন যেই ফিলোসফির জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে সেই ফিলোসফিটা যদি না থাকে তাহলে এটাকে ইঞ্জিনিয়ারিং প্রবলেম হিসাবে বলা যাবে না আর কি, বুঝতে পারছি? সো দ্যাটস ওয়াই আমরা ওই টেমপ্লেট, তারপরে আমরা যেহেতু স্যার বলছেন আমরা হচ্ছে ওই টেমপ্লেটটা রেডি করবো আর কি, ইনশাল্লাহ যদি হয়ে যায় আমরা তোমাদের কাছে দিয়ে দেব, ঠিক আছে? বাট ওইটা একটাই কথা যে ওটা হুবহু ব্লাইন্ডলি ফলো করা যাবে না আর কি, ঠিক আছে? তোমার প্রজেক্টের জন্য তুমি হ্যাঁ মিলাই দেখতে পারো যে হ্যাঁ এখানে এইভাবে অ্যাড্রেস করছে, তো হ্যাঁ তো আমি এটা এইভাবে করবো। তো এখানেও কিন্তু ওইভাবে দেওয়া আছে, শর্টলি দেওয়া আছে। যেহেতু একটা প্রজেক্টে তুমি খুঁজে বের করার থেকে আমার কাছে মনে হয় এখান থেকে বোঝাটা ইজি, মোরলেস ইজি, বিকজ এখানে একটা বড় প্রজেক্টকেই শর্ট করে নিয়ে আসছি যে কোন কোন জায়গায় তুমি এই জিনিসগুলো পাবা। তাই তুমি যখন প্রজেক্টটাকে নিবা, প্রজেক্ট নেওয়ার পরে তুমি মোটিভেশন অবজেক্টিভটাকে আলাদা করে দেখতে হবে তোমার, যদি তুমি অ্যাড্রেস করতে যাও ইপি গুলা। দেন তোমার এখানে ক্রিটিক্যাল চ্যালেঞ্জটা আছে কিনা এটাকে তোমার অ্যাড্রেস করতে হবে, এটাকে তোমার বের করতে হবে, বের করে তোমার এক জায়গায় নোট ডাউন করে রাখো, কনফিগারিং রিকোয়ারমেন্টসটা তুমি নোট ডাউন করে রাখো, তাহলে কিন্তু তোমার ইপি গুলা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমার তাহলে কিন্তু তোমার ইপি গুলাকে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছো, বের করে ফেলতে পারতেছো। সো এটা কিন্তু বড় একটা প্রজেক্টকে সামারি করে আমি নিয়ে আসছি যাতে আমি ইপি গুলাকে বুঝতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে প্রসেস আর কি। তো তোমার কিন্তু বের করতে হলে এরকম আলাদা আলাদা করে নিয়ে নিতে হবে, তোমার সেকশন গুলাকে রিড করতে হবে, বুঝতে পারছিস? সো ইপি ম্যাপিং এ যাই। স্যার এই যেহেতু ইপি গুলা কি ইউনিভার্সাল স্যার, মানে সব হ্যাঁ ক্ষেত্রে ইপি গুলা ফিক্স, হ্যাঁ রাইট, ইপি এর গুলা জন্য কি আমরা ইউনিভার্সাল। স্যার এইখানে আমরা ওই জিপিটির হেল্প নিতে পারবো স্যার? জিপিটি মানে আমরা কি চ্যাট জিপিটির হেল্প নিতে পারবো নাকি স্যার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যে আমরা যদি ইপি সম্পর্কে ওদের জানাই দেই সেখান থেকে কি আমি আমার প্রজেক্টের কোনো হেল্প ওর কাছ থেকে নিতে পারবো? সেটা কি তোমার ইথিক্যাল এক্সপেক্টস এ পড়বে? স্যার এখানে স্যার সময়ের স্বল্পতার একটা ব্যাপার আছে স্যার। তোমার সময় স্বল্পতা একটু সাদা এক মিনিট। স্যার। আচ্ছা, মানে যে কোশ্চেনটা করলো আমি ওই যে যদি চ্যাট জিপিটিতে দিয়ে আমি এই হেল্প নিতে পারি কিনা, ঠিক আছে? আচ্ছা, তো সেটা হলো গিয়ে তুমি তোমার হয়তো স্ট্রাকচার দাঁড় করানোর জন্য বা ফরম্যাটিং এর জন্য তুমি ওইটা ইউজ করতে পারো, ঠিক আছে? বাট যে জিনিসটা করতে হবে তোমাকে, ইউ হ্যাভ টু মেক শিওর লেখাগুলো যেটা বা লেখা যেটা সেটা হলো তোমার ওই যে প্রজেক্টটা ওই প্রজেক্টের সাপেক্ষে, এবং তুমি আবার এটা তোমার ইয়েতে মানে দেখে করা, ঠিক আছে? কারণ কি তুমি যখন কি চ্যাট জিপিটি বা এগুলি দিয়ে যখন তুমি জেনারেট করো তখন দেখা যায় ওর মধ্যে অনেক লেখা কিন্তু চলে আসে এবং এই জিনিসগুলো বোঝা যায়, কারণ অনেক জেনারেল কথাবার্তা, এগুলো না। বাট ধরো তুমি একটা অংশ সম্বন্ধে তুমি জানতে চাচ্ছ, বা তুমি একটা অংশে আমি কি কি লিখলে বা কি কি পয়েন্ট থাকলে আমার এটা হবে, তুমি ওইটুক তুমি ওখান থেকে তুমি তো নিতেই পারো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, জি স্যার। সো ইপি 1 টা কিভাবে আসছে আমাদের এখানে, জাস্টিফিকেশনটা আমরা দেখলাম। ইপি 2 কনফ্লিক্টিং রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট, যেটা বলে আসলাম যে আমাদের লিমিটেড ডাটার উপর বেস করে আমার মডেলটাকে ডিজাইন করতে হচ্ছে। সো এটা হচ্ছে আমার কনফ্লিক্টিং টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। সো এটা যেহেতু আছে তাহলে আমি ইপি 1 কে অ্যাড্রেস করতে পারবো। এটা হচ্ছে আমার জাস্টিফিকেশন, যে লাইনটা দেখতেছো উপরে, আমি ইপি 1 টাকে কিন্তু আগেই আমি টিক দিয়ে আসছি। এই টেবিলটাই কিন্তু তোমাদের প্রজেক্ট টেমপ্লেটে দেওয়া আছে চ্যাপ্টার 5 এর আন্ডারে, যেখানে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমকে তুমি অ্যাড্রেস করবা। সেখানে তুমি টিক মার্ক দিবা যেগুলো যেগুলো তোমার এই প্রজেক্টের ইউজ হচ্ছে আর কি। সো এখানে যেহেতু ইপি 2 আছে তো ইপি 2 জাস্টিফিকেশন আমার দিতে হচ্ছে। দেন ইপি 3 ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড,
যেহেতু আমরা মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করব, সো আমার এখানে কিন্তু মাল্টিপল মডেল আমার কাছে অ্যাভেলেবল আছে, মাল্টিপল অ্যালগরিদম আমার কাছে আছে। সো এখান থেকে আমি বেস্ট মডেলটাকে চুজ করব, বেস্ট অ্যালগরিদমটাকে আমার চুজ করতে হবে। তাহলে সেই কারণে আমাদের কি লাগবে? ডেপথ অফ অ্যানালাইসিস লাগবে। সো আমি ইজিলি এটাকে এখানে অ্যাকোমোডেট করতে পারতেছি। তাহলে এই প্রসেসটাও আমি ইউজ করতেছি। যেহেতু আমার এখানে অবভিয়াস কোনো সলিউশন নাই, আমি জানি না যে কোন মডেলটা বেস্ট পারফর্ম করবে, এটা আমার জানতে হচ্ছে কিভাবে? ব্যাকগ্রাউন্ড স্টাডি করে, যে এই মডেলগুলো ইউজ করা হয়েছে, এই মডেল গুলা এই ডাটা সেটের উপরে ইউজ করলে বেটার রেজাল্ট আসতেছে, এটা আমি ব্যাকগ্রাউন্ড স্টাডি করছি। করার পরে আমি অ্যাপ্লাই করে দেখছি, টেস্ট করে দেখছি, যে 5টা মডেলকে টেস্ট করে দেখছি যে কোন মডেলটা আমার জন্য স্পেসিফিকলি ভালো হচ্ছে। ওকে, সো ডেপথ অফ অ্যানালাইসিস যেহেতু আমার এখানে রিকোয়ার্ড আছে, সো আমি EP3 কেও অ্যাড্রেস করতে পারবো। নেক্সট EP4, ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস। যেহেতু এটা কি, ডিপ্রেশন হচ্ছে হেলথ সেক্টরের একটা কাজ, আমি কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট, সো আমি যেহেতু এটাকে অ্যাড্রেস করতেছি, হেলথ অর ডিপ্রেশনকে অ্যাড্রেস করতেছি বেসড অন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি সলিউশন করতেছি, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের নলেজ দিয়ে আমি সলিউশন দিতেছি। সো এটা আমরা ইজিলি, ফ্যামিলিয়ারিটি আমাদের নাই যে আমরা এই সকল প্রবলেম সলভ করে আমরা ইউজ টু নাই। তোমাকে কেউ ডিপ্রেশন সম্বন্ধে এখানে কোনো কোর্স বা নলেজ তোমাকে দেওয়া হয় নাই। এই প্রজেক্ট করার জন্য তোমার ওই নলেজটাও নেওয়া লাগছে, যে কি হলে ডিপ্রেশন হয়, ডেটা সেট গুলা কালেক্ট করার সময় তোমার এগুলো চিন্তা করতে হচ্ছে যে কোন কোন ফ্যাক্টর গুলো আমরা ইউজ করব। ইন্টারডিপেন্ডেন্স, এটা অবশ্যই আমাদের আছে, বিকজ আমরা মাল্টিপল কম্পোনেন্ট ইউজ করতেছি, সাব সিস্টেম, যেটা আমি বলে আসছি যে আমরা ডাটা কালেকশন করতেছি, ট্রেনিং করতেছি, মডেলের ডিটেকশন করতেছি, ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি। সো মাল্টিপল সাব সিস্টেম তোমার একটা প্রবলেম সলভ করার জন্য তুমি মাল্টিপল সাব সিস্টেমকে ইউজ করতেছো, করে দেন তুমি একটা প্রবলেমকে সলভ করতেছো। দ্যাটস ওয়াই আমরা EP7 কে কি করতে পারবো? অ্যাড্রেস করতে পারবো। EP7 কে আমরা আমাদের প্রজেক্টে ইউজ করতে পারবো, এবং জাস্টিফিকেশনটাও আমি এভাবে লিখতে পারবো। ওকে, দেন ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, স্যার কি একটা কি কথা টাস্ক ছিল, আমি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এইখানে শুধু আপনি প্রজেক্ট বেস নিয়ে কথা বলতেছেন, যারা আমরা থিসিস রিলেটেড কাজ করতেছি তারা আমরা কিভাবে কাজ করব এখন? এখন কোনো মানে থিসিস আমি বলি নাই, এখানে প্রজেক্টই, দুইটাই প্রজেক্ট। এটা হচ্ছে কি রিসার্চ বেসড প্রজেক্ট, এখন যেটা দেখতেছো এটা রিসার্চ বেসড প্রজেক্ট। এখানে আমি মেশিন লার্নিং মডেল ইউজ করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের একটা ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে হবে, যেহেতু এটা প্রজেক্ট। বুঝতে হ্যাঁ পারছিস? স্যার, আমরা তো স্যার এই বিষয়ে স্যার শুরুতে তো অবগত ছিলাম না। এখন এই অল্প স্যার সময়ে আমাদেরকে এটা স্যার কিভাবে করতে রিফ্রেশ পারবো? জি স্যার। স্যার ছোট্ট একটা কনফিউশন এখানে আছে, যেমন সবার কিন্তু স্যার মেশিন লার্নিং মডেলটা নাই। মানে আমরা আসলে সবাই যে মেশিন লার্নিং মডেল ইউজ করতেছি বা আলটিমেটলি একটা UI বা UX জেনারেট এই ধরনের কিছুটা নাই, সেখানে কি করব? যেমন একটা এক্সাম্পল দাও। স্যার এক্সাম্পল হচ্ছে, ধরেন আমি একটা তোমার রিসার্চ প্রজেক্টের করতেছি, কথাই যে বলছি। রিসার্চ, জি স্যার। হ্যাঁ, তোমার যে হ্যালো, প্রজেক্ট নিয়ে কাজ করতেছো তুমি এটাই বলো। আমি আমি হচ্ছে ইনজমনিয়া নিয়ে কাজ করতেছি, মানে হচ্ছে আমরা ব্রেইন মডেলিং করতেছি তৈমুর স্যারের আন্ডারে। তো প্রজেক্টটা এইরকম যে আমরা ওখানে কে মিনস ক্লাস্টারিং ইউজ করতেছি, বাট আলটিমেটলি এইটা হচ্ছে অ্যানালাইসিস এক্সপ্লোরেটরি AI এর সাইডে চলে যায়, প্লাস হচ্ছে এক্সপ্লোরেটরি অ্যানালাইসিসের দিকেই যায়। তো এখানে অ্যাকচুয়ালি স্যার মেশিন লার্নিং মডেল ইউজ করার খুব একটা স্কোপ নাই। মানে এখানে কি তুমি কোনো ভিজুয়ালাইজেশন আছে তোমার? জি স্যার, ভিজুয়ালাইজেশন প্রচুর আছে। রাইট, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করতেছো, এটার একটা আউটকাম আছে, রাইট? এটা তো আউটকাম থাকতে হবে, আউটকাম ছাড়া তো তোমার রিসার্চ জি স্যার, করলে আউটকাম আছে, আউটকাম আছে। জি স্যার। রাইট? সো যেহেতু তোমার এই দুইটা জিনিস আছে, সো তুমি ইজিলি এটাকে একটা ভিজুয়ালাইজেশন কন্টেন্ট ডেভেলপ করতে পারো, ভিজুয়ালাইজ করতে পারো। ওকে, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো আমার কথা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি এখন কোথায় যেতে হবে। জি স্যার। মানে তোমার ওয়ার্কটা যাতে কোডের ভিতরে না থাকে, ইট শুড বি জি স্যার, ভিজিবল। আমি কি বোঝাতে বুঝতে পারছি? পেরেছি। তুমি যেই জি স্যার। প্রজেক্টই করতেছো এটা ভিজিবিলিটি থাকতে হবে। আমি বলে ওকে স্যার। গেলাম কিন্তু কোনো প্রোডাক্ট বা প্রজেক্ট নাই আমার সামনে, কোনো প্রোডাক্ট নাই, তাহলে এটা প্রোডাক্টিভ হিসাবে আসে না। বুঝতে পারছি? বুঝতে পারছি। ওকে স্যার। তো সব প্রজেক্টই আমাদের মোটামুটি মানে অ্যাড্রেস করতে গেলে, আমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাড্রেস করতে হলে আমাদের এরকম ভিজিবিলিটি লাগবে। ঠিক আছে? এই কারণে কিন্তু জি এটা স্যার, ভিজুয়াল। ইনক্রেডিবল প্রজেক্ট। তোমরা এখানে কিন্তু ওইভাবে নাই যে রিসার্চ বেস প্রজেক্ট, থিসিস এখনো বলতেছো, এটা আমি জানি না। অলরেডি তো এটা হয়তোবা বলে দেওয়া হয়েছিল, যদি আমি ভুল না জেনে থাকি, এটা বলে দেওয়ার কথা আর কি। এবং অলরেডি এটা ইনফরমেশন সবাই
সবাইকে দেওয়া হয়েছে। আরিফ স্যার কি আছেন স্যার? হ্যাঁ, আমি আছি। স্যার এটা তো মনে হয় স্যার আমরা আরো আরো আগে থেকেই বলে আরো আসতেছি আগে যে সব হ্যাঁ, প্রজেক্ট আরো আগে থেকে আমরা প্র্যাকটিস করি যে আমাদের একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টে আসতে হবে। তার মানে কোনটা ভিজিবল কিছু একটা থাকতে হবে। থাকতে হবে স্যার। মানে শুধুমাত্র এনালাইসিস পর্যায়ে শেষ না করে দিয়ে আরকি। যেহেতু নামটাই হচ্ছে ডিজাইন প্রজেক্ট। তো আমরা জি স্যার, সবসময় জি প্র্যাকটিস করি। তারপরে একেবারে না হলে সেটা তো অন্য ইস্যু। কিন্তু চেষ্টা করা যেন যে আমরা যেন ওই পর্যায়ে পৌঁছতে করতেই পারি। পারি স্যার। জি স্যার। আর একেবারে যদি নাই তাহলে হয় মুহূর্তে ঠিক স্যার, আছে ফাইন। চেষ্টা করা যায় যাতে ওই জায়গায় রিচ করতে পারি। জি স্যার। জি স্যার। তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিসটা আমরা কিভাবে অ্যাড্রেস করব যে আমাদের যে কাজগুলা বা যে কাজগুলো আমরা করে থাকি, অ্যাক্টিভিটিস গুলো করে থাকি সেগুলাই আমি এখানে অ্যাড্রেস করবো আর কি। ঠিক আছে? যে কমপ্লেক্সিটি, স্কোপ, ডেপথ অফ টাস্ক দ্যাট ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল আন্ডারটেক। Then these activities involve the application of engineering knowledge, skills, professional judgment, address problem or create solution that meet societal needs while considering ethical, environmental and economic factor. তার মানে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিসটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে তুমি যে প্রবলেমটা সলভ করছো এটার এগেইনস্টে কি কি অ্যাক্টিভিটিস তুমি করছো। সো আমাদের এখানে অ্যাক্টিভিটিস ছিল 5টা: রেঞ্জ অফ রিসোর্সেস, লেভেল অফ ইন্টারাকশন, ইনোভেশন, কনসিকুয়েন্স ফর সোসাইটিস এন্ড এনভায়রনমেন্ট, ফ্যামিলিয়ারিটি। তো রেঞ্জ অফ রিসোর্সেস তুমি অবশ্যই এটা সলিউশন করার সময় তুমি রিসোর্স ইউজ করছো, পিপল, মানি, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস। সো অবভিয়াসলি তুমি EA1 কে তুমি অ্যাড্রেস করতে পারবা যে আমি এখানে মাল্টিপল টাইপ অফ টুলস, ইকুইপমেন্টস, হার্ডওয়্যার ইউজ করছি, পিপল ছিল, ঠিক আছে। আমার ফিনান্সিয়াল অ্যানালাইসিস যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি সেটা তুমি অলরেডি মেনশন করেছো। সো তোমার এখানে কস্টও আছে, সো মনিটারি ফ্যাক্টরও আছে। সো টেকনোলজি তো তুমি ইউজ করতেছো, ইনফরমেশন টেকনোলজি, সেটা তো বাইরে কিছু নাই তোমাদের। সো দ্যাটস ওয়াই EA1 সবাই তোমরা অ্যাড্রেস করতে পারবা। লেভেল অফ ইন্টারাকশন, ওই যে বললাম তুমি কোন টেকনিক্যাল পার্সন অথবা তোমার যেহেতু এটা তোমার ডোমেনের কাজ না, তুমি হয়তো ডাক্তারের সাথে কোনো কনসাল্ট করেছো বা ইন্টারভিউ কন্ডাক্ট করেছো। সো সেই জিনিসগুলো যে রেজলিউশন অফ সিগনিফিকেন্ট প্রবলেমস অ্যারাইজিং ফ্রম ইন্টারাকশন বিটুইন ওয়াইড রেঞ্জিং অর কনফ্লিক্টিং টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং অর আদার ইস্যুস। সো ওইটার মধ্যে থেকে তোমার রিকোয়ারমেন্ট গুলা বের হয়ে আসছে আর কি, যে ডিসকাশনের মাধ্যমে। ইনোভেশন, ক্রিয়েটিভ ইউজ অফ ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস, রিসার্চ বেসড নলেজ ইন এ নোবেল ওয়েস। সো তুমি নতুন কোনো কিছু প্রপোজ করতেছো, নিউ কোনো একটা ইনোভেশন তুমি করেছো, তাহলে EA3 তুমি অ্যাড্রেস করতে পারবা। কনসিকুয়েন্স ফর সোসাইটি এন্ড এনভায়রনমেন্ট, consequence in range of contexts categorized by difficulty of prediction and mitigation. তো তুমি কোন একটা সোসাইটাল প্রবলেমকে সলভ করছো অ্যাকচুয়ালি, ঠিক আছে, যেটা সোশ্যালি ইমপ্যাক্ট আছে, ঠিক আছে, যদি থাকে তুমি EA4 কেও অ্যাড্রেস করতে পারবা। ফ্যামিলিয়ারিটি ক্যান এক্সটেন্ড বিয়ন্ড প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বাই অ্যাপ্লাইং প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচ। তার মানে তোমার প্রিভিয়াস যেই নলেজটা ছিল সেটাকে তোমার বাড়াইতে হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুসেই অ্যাড্রেস করা হয়েছে EA5টা, ঠিক না? যে আমরা আসলে আমার যে নলেজটা ছিল সেটা ছিল হচ্ছে টেকনিক্যাল নলেজ, সেটাকে আমি ব্রড করতেছি। আমার সোশ্যাল সায়েন্সে আমার কন্ট্রিবিউশন আছে, তাহলে সোশ্যাল সায়েন্স নিয়ে আমার পড়তে হয়েছে, আমার নলেজের গ্যাপটাকে বাড়াইতে হয়েছে, সরি নলেজের রেঞ্জটাকে বাড়াইতে হয়েছে। ওকে, সো দ্যাটস ওয়াই আমি আমার এডিশনাল কিছু অ্যাক্টিভিটিস করতে হয়েছে। সো আমি ফ্যামিলিয়ারিটি এই EA5টাও এই অ্যাক্টিভিটিস গুলো আমাদের করতে হয়েছে, EA5 কে আমি অ্যাড্রেস করতে পারবো। এই হচ্ছে 5টা ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস এর ডেসক্রিপশন। সো আমাদের এখানে কয়টা আসে? আমাদের এখানে মোরলেস আমি 4টাকে অ্যাড্রেস করতে পারতেছি, এই যে এক্সাম্পলটা দেখতেছো তোমরা, EA1, EA2, EA3 আর EA5। সো EA1 এর জাস্টিফিকেশন দিতে হবে এখানেও। EA1 কি? আমাদের দ্য প্রজেক্ট নিডস টু এঙ্গেজ ডাইভার্স রিসোর্সেস ইনক্লুডিং পিপল, মানি। ওকে, দেন EA2 কি? গুড লেভেল অফ ইন্টারাকশন লাগছে আমার স্টুডেন্টদের সাথে, হেলথ প্রফেশনালদের সাথে এন্ড পার্টিসিপেন্ট যারা ছিল এদের সাথে আমার ইন্টারাকশন করে দেন আমার কাজ করতে হয়েছে। EA2 কে আমি অ্যাড্রেস করতে পারতেছি। EA3, এ ডিগ্রি অফ ইনোভেশন ইজ নিডেড টু ডেভেলপ দ্য মেশিন লার্নিং বেসড ডিপ্রেশন প্রেডিকশন মডেল ইউজিং দ্য অ্যাভেলেবল ডাটা। সো এখানে আমার একটা কন্ট্রিবিউশন আছে। EA5, দ্য প্রজেক্ট ডিলস উইথ দ্য নিউ এরিয়া অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটস। তাহলে আমাদের EA5টা কেন আসছে? কারণ আমার কাছে এটা হচ্ছে নিউ, ঠিক না? যে আমার এই ডিপ্রেশনটা আমি অ্যাকচুয়ালি ইউজুয়ালি আমরা এটা পড়ে আসি নাই। তো আমার এই ডিপ্রেশন নিয়ে সাইকিয়াট্রিস্টের সাথে বসতে হয়েছে, সাইকোলজিস্টের সাথে বসতে হয়েছে, তাদের সাথে আমার কথা বলতে হয়েছে, বলে আমার সার্ভে বা ডেটা ফরম্যাট ঠিক করতে হয়েছে, করে দেন আমি পার্টিসিপেন্টদের কাছে যেতে হয়েছে। তো এই যে কাজগুলো করছি এগুলো আমার রেঞ্জের বাইরে, ঠিক আছে, আমার যে নলেজ ছিল নলেজের বাইরে আমি অ্যাপ্লাই করেছি। সো দ্যাটস হাউ আমি অ্যাড্রেস করে দিতেছি।
সো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আমি একটু ফাস্ট যাব, সেটা হচ্ছে সফটওয়্যার যারা করতেছো, ঠিক আছে? এটা একটা ই কমার্স সাইটের কথা বলা হয়েছে। ই কমার্স সাইট, এই সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে। তো ই কমার্স সাইট যেটা, সেটাতে আমরা কিভাবে এই ইঞ্জিনিয়ারিং প্রবলেম এবং ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস কে অ্যাড্রেস করতে পারি। তো এখানেও কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট আছে, ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস আছে। কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস এখানে কি হতে পারে? ব্যালেন্সিং স্পিড, সিকিউরিটি, স্কেলেবিলিটি, কাস্টমাইজেশন, প্রাইভেসি, প্রফেশনালাইজেশন, ইনোভেশন, ইউজেবিলিটি, সো এই কস্ট এফিসিয়েন্সি। সো এই জিনিসগুলা কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট। যেমন তোমার ডিজাইন বাড়াইতে গেলে আমার হচ্ছে কস্ট বেড়ে যাচ্ছে আমার সফটওয়্যারে, এটাও একটা কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস হতে পারে। যেটা আমি অলরেডি বলে ফেলছি তোমাদের, যে স্পিড এবং সিকিউরিটি, যে আমাদের যদি সিকিউরিটি বাড়াই আমি ওয়েব পেজের, এমনও হতে পারে আমার স্পিডটা কম আসতেছে, লোডিং স্পিড আমার কম আসতেছে। সো এই জিনিসগুলো আমাদের কম্প্রোমাইজ করতে হয়। সো এই কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস আছে কিনা? সো অবশ্যই এখানে আছে, আমাদের যেহেতু ই কমার্স সাইট, তো এই জায়গায় আমার এই কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস আছে। সো আমরা এখানেও দেখা যাচ্ছে যে EP1, EP2, EP3, EP4, EP7 কেও আমি অ্যাড্রেস করতে পারতেছি, যে ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলা, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম ফ্যাক্টর গুলা, এখানে আমি 5টা ফ্যাক্টরকে অ্যাড্রেস করতে পারতেছি। কিভাবে? এই যে প্রজেক্ট কি, ই কমার্স সাইটটা বানাইতে গেলে আমার কি কি লাগতেছে, সিমিলার গোলস এর যে ই কমার্স সাইট গুলো আছে এগুলোকে স্টাডি করতে হচ্ছে গ্যাপ অ্যানালাইসিসের জন্য, ডাটাবেস ডিজাইন, ডাটা সিকিউরিটি এটা অ্যাপ্লাই করতে হচ্ছে, যেটা K3 K4, দেন ওয়েব বেস ফ্রন্ট এন্ড ডিজাইন করতে হচ্ছে, ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট কম্পোনেন্ট আমার ইন্টিগ্রেট করতে হচ্ছে আমার প্রজেক্টে, যেটা আমার K5 K6 কে অ্যাড্রেস করতেছে। সো দ্যাটস ওয়াই আমি EP1 কে কি করতেছি, আমি EP1 কেও অ্যাড্রেস করতেছি, যে EP1 টাও আমি ইউজ করছি অ্যাকচুয়ালি, এই প্রসেসটাও আমি অ্যাকোমোডেট করছি আমার প্রজেক্টে। EP2 রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস, যেটা বললাম ব্যালেন্সিং স্পিড উইথ সিকিউরিটি, স্কেলেবিলিটি উইথ কাস্টমাইজেশন, লো কস্ট উইথ হাই কোয়ালিটি, প্রাইভেসি উইথ পার্সোনালাইজেশন, ইনোভেশন উইথ ইউজেবিলিটি। সো আমাদের যে এই প্রজেক্ট আছে, প্রজেক্টের মধ্যে স্পিড এবং সিকিউরিটির মধ্যে ব্যালেন্স করতে হয়েছে। সো আমার এখানে দুইটা কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস আছে। EP3, তাহলে আমার কোনো ফ্রেমওয়ার্ক নাই যেটা ই কমার্সের জন্য বেস্ট কাজ করে। সো আমার অনেক ভ্যারিয়েশন, ডাইভার্সিটি ছিল যে এই ফ্রেমওয়ার্ক চুজ করার জন্য, সলিউশনের জন্য। সো আমি ওইখান থেকে একটা ফ্রেমওয়ার্ক চুজ করে আমি অ্যাকচুয়ালি ই কমার্স সাইটটা ডেভেলপ করেছি। সো এই কারণে কিন্তু আমার কিন্তু প্রিয়র ডেপথ অফ অ্যানালাইসিস দরকার, যে কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করলে ই কমার্স সাইটটা, বা কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করা হচ্ছে মার্কেটে, যেটার কারণে ই কমার্স সাইটটা অনেক ফাস্ট রেসপন্স করে। সো এই জিনিসগুলো, এই নলেজগুলো তোমার নিতে হচ্ছে। এই প্রসেসগুলোর উপর বেস করে তুমি ডিসিশন নিচ্ছ। তো তোমার কাছে কিন্তু কোনো অবভিয়াস সলিউশন নাই যে অ্যাকচুয়ালি ই কমার্স সাইট, তাহলে আমার এটাই এই পথে যেতে হবে, ঠিক আছে? তো তোমার কাছে মাল্টিপল অপশন আছে, তুমি ওইখান থেকে বেস্টটাকে সিলেক্ট করতেছো। সো EP3 কে এখানে অ্যাড্রেস করা যাচ্ছে। EP4, তাহলে তুমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তুমি বিজনেস মডেল সম্বন্ধে জানো না। ওকে, বিজনেসের যে মডেলগুলো আছে, ই কমার্স আমরা জানি কিছু কিছু মডেল আছে, B2B, B2C, এগুলো কিভাবে কাজ করে। তো এই জিনিস, এই নলেজগুলো তোমার আসতে হবে ই কমার্স সাইট বানাইতে গেলে। এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমারের এন্ড থেকে তোমার চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে কাস্টমার বিহেভিয়ার গুলো তোমার জানতে হবে। সো এই অ্যানালাইসিস গুলো কিন্তু অ্যাকচুয়ালি তুমি রেগুলারলি করে আসো নাই ইঞ্জিনিয়ারিং পড়ার মাধ্যমে, বা এখানে কোনো স্পেশালাইজ কোর্স পাও নাই যেটা তোমার বিবের এই ডেপথ অফ নলেজটা তোমাকে দিবে। সো দ্যাটস ওয়াই তুমি এই ইস্যুর সাথে বা এই প্রবলেমের সাথে ফ্যামিলিয়ার না। দ্যাটস ওয়াই আমি EP4 কেও অ্যাড্রেস করতে পারতেছি। EP7 ইন্টারডিপেন্ডেন্স, তুমি ডিফারেন্ট মডিউলে এটাকে ভাগ করতেছো তোমার এই প্রজেক্টটা, ই কমার্সটাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছো, যেগুলো সাব সিস্টেম অ্যাকচুয়ালি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছো, সফটওয়্যার ডিজাইন করতেছো, কোডিং করতেছো, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডিজাইন করতেছো। সো টোটালটা মিলে তোমার হচ্ছে একটা সলিউশন। দ্যাট মিন্স তোমার এখানে ইন্টারডিপেন্ডেন্স আছে, মাল্টিপল সাব সিস্টেম একটা প্রবলেমকে সলভ করার পিছনে কাজ করতেছে। ওকে, সো আমরা EP7 কে এখানে অ্যাড্রেস করতে পারি। ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস এখানে কয়টা পাই? আমি দুইটা পাচ্ছি ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস। এখানে দুইটা জায়গায় আরো বেশিও করা যায়, ঠিক আছে? আপাতত দুইটা আমি দিয়েছি, যে এই কমার্স সাইডের জন্য আমার দুইটা অ্যাক্টিভিটিস। একটা হচ্ছে প্রজেক্ট নিডস টু এনগেজ ডাইভার্স রিসোর্সেস, যেটা অ্যাকচুয়ালি বললাম যে সব প্রজেক্টের ক্ষেত্রে এটা আসবেই। এন্ড গুড লেভেল অফ ইন্টারাকশন, আমার স্টেক হোল্ডারদের সাথে বা বিজনেস পার্সোনালের সাথে আমার বসতে হয়েছে। সো আমার EA2, এটাকে আমরা অ্যাড্রেস করতে পারতেছি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের কিভাবে আমরা EP এবং EA এগুলাকে আমরা প্রজেক্টের রিপোর্টের মধ্যে অ্যাড্রেস করব, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এবং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেন বোধহয় নেই কারো। স্যার জি বলো।
স্যার আমাদের সাদ্দাম ডিফেন্স কবে হতে পারে, সম্ভাব্য ডেটটা একটু বললে ভালো হতো স্যার। বুঝি নাই তোমার কথাটা। ফাইনাল ডিফেন্সটা কবে হতে পারে বা মিড প্রি ডিফেন্সটা? প্রি ডিফেন্স আচ্ছা, প্রি ডিফেন্সটা স্যার আরিফ স্যার আপনি বলেন তাহলে নাকি স্যার? আচ্ছা সাজ্জাদ স্যার আছেন নাকি? সাজ্জাদ স্যার কি আছেন? স্যার জয়েন করছিলেন হয়তো বা। আচ্ছা, প্রি ডিফেন্সটা যেটা হচ্ছে যে আমরা খুব শীঘ্রই তোমাদের প্রি ডিফেন্সটা নিব। প্রি ডিফেন্সটা তোমাদের যেহেতু পরীক্ষাটা শুরু হচ্ছে ডিসেম্বরের 17 তারিখ, তো আশা করা যায় এটা ঠিক আগে আগে তোমাদের প্রি ডিফেন্সটা হবে, অর্থাৎ ওই সপ্তাহে প্রি ডিফেন্সটা হতে পারে। ওই সপ্তাহ বা আগে 2-1 দিন আগে পরে এরকম হয়তো বা 13, 14, 12 এরকম এই সময়গুলোতে হতে পারে, কারণ এটা খুব শীঘ্রই ডিক্লেয়ার করে দেওয়া হবে আইসিবিসির পরেই। এটা কন্টেস্ট হচ্ছে আগামীকাল আইসিবিসি, এরপরেই চলে আসবে। তবে যেটাই হোক না কেন সেটা তোমাদের ফাইনাল এক্সামের আগে হবে। স্যার আমাদের কি পুরো কাজটাই প্রি ডিফেন্সে দেখাতে হবে, এমন কোনো প্রি ডিফেন্সে বাধ্যবাধকতা আমরা আছে? প্রি ডিফেন্সে আমরা 100% এক্সপেক্ট করি, তারপরে হয়তো কিছু কারেকশন আসবে। তোমরা যতটুকু সম্ভব তোমরা চেষ্টা করবে পুরোটাই দেওয়ার জন্য, অন্তত কাজের দিক থেকে যদি পুরোটা আমার মনে হয় স্যার 80% 90% আমরা কমপ্লিট চাই মিনিমাম। আমরা চাই, ঠিক আছে। তারপরে কিছু সাজেশন আসবে সেই সাজেশন অনুযায়ী, তবে আমরা 80% যেটা বলেন 75-80% আমরা কমপ্লিট এক্সপেক্ট করি। স্যার একটা স্যার একটু পুরাতন কথার আবার টানতাম স্যার, যে এই যে আমাদের যারা আমরা আগে স্যার রিসার্চটা করছি স্যার, মানে যে কোল্যাবে যে কাজগুলো করছি ডাটা ট্রেন করে মডেল দিয়ে একটা স্যার অ্যাকুরেসি বের করছি, তো স্যার এইখানে একটা ওয়েব যে স্যার বানানোর যে একটা কথা স্যার, আচ্ছা স্যার এটা কি যে আমরা যদি ওয়েবটা বানাতে যাই আমাদের স্যার আজকে 5 তারিখ আর স্যার মাঝখানে 7 দিন টাইম পাবো স্যার, এটা একটু স্যার প্রেসার হয়ে যায় স্যার, এটা যদি একটু আরেকটু যদি ব্যাপারটা যদি করতেন। তুমি এই জিনিসটা প্রি ডিফেন্সের জন্য না করে তুমি এটা ফাইনাল ডিফেন্সের আগে কমপ্লিট করলে হবে, যেহেতু আমাদের ফাইনাল ডিফেন্সটা ফাইনাল পরীক্ষা পরে হচ্ছে। স্যার তার মানে আমরা যদি প্রি ডিফেন্সে ফিউচার যে ওয়ার্কে ওখানে যদি আমরা প্রপোজালটা দেই যে আমরা ওয়েবসাইটের এটা করব, কিন্তু প্রি ডিফেন্সে আমরা অ্যাকুরেসি পর্যন্ত যদি রাখি একটা প্রপোজড মডেল দেই, তাহলে কি এটা হবে? আচ্ছা, প্রি ডিফেন্স কিন্তু অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি প্রি ডিফেন্স মানেই তোমার হচ্ছে ফাইনাল, বুঝতে পারছো? প্রি ডিফেন্স মানে তোমার হচ্ছে মক ফাইনাল ডিফেন্স, যেটা আমি দিয়ে আসছি আর কি, আমরা যেটা ইয়ে করে আসছি। আমার প্রি ডিফেন্সে আমার ক্ষেত্রে ফুল প্রজেক্ট কমপ্লিট ছিল, কমপ্লিট রাখতে হইতো আর কি, ঠিক আছে। বাট কিছু জিনিস আমাদের হয়তো বা এডিশন হয়েছে, সেটা আমি ফাইনাল ডিফেন্সের আগে অ্যাকোমোডেট করতে পারি, সুপারভাইজারের সাথে কথা বলে আমি ফাইনাল ডিফেন্সের আগে অ্যাকোমোডেট করতে পারি, ঠিক আছে। কিন্তু আমার রিকোয়ারমেন্টে ছিল, বাট এখানে আমি 100% চিন্তা করবো যে হ্যাঁ আমার রিকোয়ারমেন্ট ছিল, রিকোয়ারমেন্ট থেকে আমি কত পার্সেন্ট কমপ্লিট করতে পারছি, বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে 90% কমপ্লিট করতে, ওই যে 10% রেখে দিয়েছো, 10% এর মধ্যে তোমার ওই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা চলে আসবে। সো এমন না যে এটা আমি ফিউচার ওয়ার্কে লিখতেই হবে যে এটা ফিউচারে করব। ফিউচার ওয়ার্কে লিখলে কি হবে, কেন আমি মানা করতেছি, প্রি ডিফেন্সে তুমি লিখবা, ফাইনাল ডিফেন্সে এটা ফিউচারেই থেকে যাবে, ঠিক আছে, এটা প্রেজেন্টে আসবে না আর কি। সো দ্যাটস ওয়াই এটা ফিউচার ওয়ার্কে স্পেসিফিক করে না দিয়ে আমরা এটা হয়তো বা ফাইনাল ডিফেন্সের আগে কমপ্লিট করলে হবে, ঠিক আছে, যেহেতু ফাইনাল ডিফেন্সে আমাদের কিছু টাইম আমরা পাবো। আচ্ছা, যদি আমি ভুল না বলে থাকি স্যার ফ্রি ডিফেন্সটা ফাইনালের পরে হলে ভালো হয় না স্যার, আমাদের তো পরীক্ষার প্রেসার হয়ে যাবে। প্রি ডিফেন্সটা ফাইনালের আগেই হয় না, এটা নরমালি এটা আরো আগে হওয়ার কথা ছিল, নভেম্বরের লাস্ট উইকে। গত যে প্রি ডিফেন্সটা হলো গত সেমিস্টারে, তখন তো স্যার মানে ফাইনালের পরে হয়েছিল আমি যতটুকু। তখন তো কনভোকেশনের ফ্যাক্টর ছিল না, এবার কিন্তু আমাদের কনভোকেশন আছে, তোমাদেরকে কিন্তু গাউন করে পাস করে যেতে হবে, তাই না? যেটা ইয়ার এন্ডে হয় সেটা একটু তাড়াতাড়ি হয়। আচ্ছা, তো প্রি ডিফেন্স আমরা বলছি 2-on-1 কি স্যার কনভোকেশন পাবে স্যার এবার? তোমরা যারা এবার ডিফেন্স দিবা তারা অবশ্যই কনভোকেশন পাওয়ার কথা, যদি কনভোকেশন হয় টাইমলি, তাই না? আচ্ছা স্যার, আমাদের তো স্যার মাঝখানে ডিসেম্বরে ফাইনাল পরীক্ষার পড়াশোনাও আছে স্যার, আবার আমাদের সম্ভাব্য